ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কোনো উদ্ধৃতি দিয়ে আজ শুরু করতে ইচ্ছে করছে না। শুরু করব একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে। আমাদের এবিপি আনন্দের অনেকের শনিবার দুপুর থেকে শনিবার রাত এবং রোববার সকাল পর্যন্ত সময়টা খুব খারাপ কেটেছে। অত্যন্ত উদ্বেগের মধ্যে কেটেছে, আশঙ্কার মধ্যে কেটেছে, দুশ্চিন্তার মধ্যে কেটেছে। আমাদের এক সহকর্মীর মা, সেই কাকিমার ৬৪ বছর বয়স, সামান্য জ্বর এবং তার সঙ্গে শ্বাসকষ্ট। আমরা কোভিড টেস্ট করাই এবং তারপর কোভিড পজিটিভ রেজাল্ট আসে। তারপর আমরা একাধিক সিনিয়র সাংবাদিকরা এই কলকাতা শহরের বিভিন্ন নামি দামি বেসরকারি হাসপাতালে যোগাযোগ করি যে একটা মাত্র কোভিড বেড যদি পাওয়া যায়। বিশ্বাস করুন, ঠিক যেরকম চাকরি প্রার্থীদের শুনতে হয় নো ভ্যাকেন্সি, সেরকম প্রায় প্রত্যেকটি হাসপাতাল থেকে আমাদের শুনতে হয়েছে নো কোভিড বেড। আমাদের আশঙ্কাটা খুব পরিষ্কার। অনেকে মনে করেন যে সাংবাদিকরা, তাদের প্রচুর যোগাযোগ, তারা খুব ক্ষমতাশালী। বিশ্বাস করুন, অন্যান্য অনেক পেশার থেকে এটা সত্যি যে আমাদের পেশায় যোগাযোগ অনেক বেশি হয়। কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের যাবতীয় যোগাযোগকে কাজে লাগিয়ে আমরা যদি এই কলকাতা শহরে বসে নামি দামি নার্সিংহোম হাসপাতালে একটা বেড না জোগাড় করতে পারি, তাহলে প্রত্যন্ত গ্রামের একজন মানুষ, যার হয়তো বেসরকারি নার্সিংহোমে যাওয়ার সামর্থ্য আছে, কিংবা এই শহরের কোনো মানুষ, তারা কোথায় যাবেন? আমি পরপর আপনাদের ঘটনাটা বলি। কেউ এই অভিযোগ তুলতে পারেন যে হ্যাঁ, আপনারা কি রাজনৈতিক প্রভাবশালী যারা, তাদের ফোন করেছিলেন? না, আমরা করিনি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে এই রাজ্যের প্রায় সমস্ত বিরোধী নেতা, মন্ত্রী, সাংসদ, শাসক দলের সমস্ত কাউন্সিলর থেকে মন্ত্রী, সাংসদ, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় আছে। না, আমরা সেই রাজনীতির রাস্তায় হাঁটিনি একটাই কারণে। সেটা হচ্ছে, কেন হাঁটবো? একজন সাধারণ মানুষ হিসেবে ন্যূনতম পরিষেবাটা কোনো আমরা ফ্রি বেড বা স্বল্পমূল্যের বেড চাইছি না। সরকারি পরিষেবা যেখানে সাধারণ মানুষ, গ্রামের মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে, তারা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন, সেখানে যাদের সামর্থ্য আছে তারা কেন সরকারি হাসপাতালে ভিড় করবেন? তারা বেসরকারি হাসপাতালে যাবেন। এটাই তো এই মুহূর্তে, এই ক্রাইসিসের সময় সবথেকে সহজ রাস্তা, সবথেকে উচিত কাজ। না, আমরা কোনো রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ করিনি, কিন্তু সাধারণভাবে এই কলকাতা শহরে একটা বেড পাওয়া যাবে না কোভিড পেশেন্টের জন্য? সব থেকে বড় কথা যে এখন বিশেষজ্ঞরা বলছেন যে এই পরিস্থিতি তুঙ্গে পৌঁছয়নি, শীর্ষবিন্দুতে পৌঁছয়নি। তাহলে এখন যদি এই অবস্থা হয়, ভবিষ্যতে কি হবে এই ভেবে আমরা সত্যি সত্যি শঙ্কিত। শেষ পর্যন্ত রবিবার সকালে আমরা ডক্টর কুণাল সরকারের সঙ্গে যোগাযোগ করি। কুণালদা ব্যক্তিগত উদ্যোগে মেডিকেল হাসপাতালে একটা বেডের ব্যবস্থা করেন, সেখানে আমরা কাকিমাকে ভর্তি করি। এখন তিনি ভালো আছেন। কিন্তু আমরা এই অনুষ্ঠান শুরু করব শুধু একটা প্রার্থনা দিয়ে, যে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যেন কারোর না হয়। আমাদের যে দুশ্চিন্তার ঘণ্টাগুলো, যে বিনিদ্র রাত্রি কাটাতে হলো, সেটা যেন কারুর জীবনে ফেরত না আসে। কেউ বলতেই পারেন যে হ্যাঁ, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে করছে। বিশ্বাস করুন, আজকের এই অনুষ্ঠানের প্রথম প্রতিবেদন আমি সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে তৈরি করেছি। এই প্রতিবেদন আপনাদের দেখাবে যে করোনায় আক্রান্ত হলে কোথায় বেড পেতে পারেন এবং এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো, বিশেষ করে বেসরকারি এবং সরকারি ক্ষেত্রে, কোথায় দাঁড়িয়ে আছি আমরা। দেখুন, দিনে দিনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা দেখে উদ্বেগে সকলেই। কি হবে? কিছু হলে বেড কোথায় মিলবে? চিকিৎসাটা হবে কি করে? প্রশ্ন সকলেরই। আশঙ্কাটা যে মোটেই অমূলক নয়, সম্প্রতি তা টের পেয়েছেন আমাদেরই এক সহকর্মী, যার মায়ের শরীরে শুক্রবার করোনার উপসর্গ দেখা দেয়। তাকে ভর্তি করানোর জন্য কেয়ারলেস হাসপাতাল, আরএন টেগোর, ঢাকুরিয়া এবং সল্টলেক আমরি, মেডিকা, অ্যাপোলো, হাওড়া এবং নাগেরবাজারের আইএলএস, সিএমআরআই, বিএম বিড়লা হাসপাতালে যোগাযোগ করা হয়, কিন্তু কোথাও ভর্তি করা যায়নি। সিএমআরআই এবং বিএম বিড়লা জানিয়ে দেয় সেখানে করোনা চিকিৎসার পরিকাঠামো নেই। হাওড়া আইএলএস জানায় অন্য জেলার রোগীকে ভর্তি নিতে হলে স্বাস্থ্য দফতরের অনুমতি লাগবে। বাকি সবকটি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সেখানে কোনো বেড নেই। শেষমেশ দীর্ঘ চেষ্টার পর শুক্রবার গভীর রাতে কলম্বিয়া এশিয়া হাসপাতালে একটি বেড মেলে।
সেখানেই ভর্তি করানো হয় তাকে। শনিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ততক্ষণে কলম্বিয়া এশিয়ার তরফে জানানো হয় রোগীর ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে, অবিলম্বে সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সরাতে হবে। সেখানকার সিসিইউ খালি না থাকায় রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে বলা হয়। ফের সিসিইউর জন্য একের পর এক হাসপাতালে যোগাযোগ শুরু হয়। কলকাতা এবং শহরতলির প্রায় সমস্ত বেসরকারি হাসপাতালেই ফোন করা হয়, কিন্তু কোথাও একটিও বেড খালি ছিল না। ফলে শনিবার সংকটজনক অবস্থায় জেনারেল বেডেই রাখতে হয় রোগীকে। শেষমেশ প্রায় 15 ঘন্টা পর রবিবার সকালে মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষের সাহায্যে ডক্টর কুণাল সরকারের উদ্যোগে সেখানে একটি সিসিইউ বেড মেলে। তারপর সেখানে স্থানান্তরিত করা হয় তাকে। কলকাতার সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে করোনার জন্য বরাদ্দ বেডের পরিসংখ্যান দেখলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। করোনা চিকিৎসার নোডাল হাসপাতাল বেলেঘাটা আইডিতে 82টি বেড রয়েছে, যেগুলি প্রায় ভর্তি। কোভিড হাসপাতাল এমআর বাঙ্গুরে করোনা চিকিৎসার জন্য 350 কিছু বেশি বেড রয়েছে। সেখানে করোনা আক্রান্ত এবং সন্দেহজনক মিলিয়ে 314 জন ভর্তি রয়েছেন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট 31 জন করোনায় আক্রান্ত হয়েছেন, কিন্তু সেখানে করোনা চিকিৎসার কোনো পরিকাঠামো নেই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বেড রয়েছে, কিন্তু করোনা পজিটিভ ধরা পড়লে তাকে অন্যত্র স্থানান্তরিত করা হবে, কারণ এই হাসপাতালে করোনা চিকিৎসার পরিকাঠামো নেই। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, এসএসকেএম এবং এনআরএসেও করোনা চিকিৎসা হচ্ছে না। এবার দেখা যাক বেসরকারি হাসপাতালগুলির অবস্থা। কোভিড হাসপাতাল সল্টলেক আমরিতে করোনা আক্রান্তদের জন্য 26টি জেনারেল বেড এবং সিসিইউতে 12টি বেড রয়েছে, সবকটি ভর্তি। ঢাকুরিয়া আমরিতে 5টি জেনারেল বেড এবং 2টি সিসিইউ বেড রয়েছে, এখন সব বেডে রোগী রয়েছে। মুকুন্দপুর আমরিতে 5টি আইসোলেশন বেড রয়েছে, সেখানে কারো করোনা ধরা পড়লে অন্যত্র স্থানান্তরিত করা হবে। পিয়ারলেস হাসপাতালে করোনা আক্রান্তদের জন্য 7টি জেনারেল এবং 3টি সিসিইউ বেড রয়েছে, এখন সবকটি ভর্তি। আরএন টেগর হাসপাতালে সিসিইউ পরিষেবা সুবিধাযুক্ত 5টি বেড রয়েছে, সবকটি ভর্তি। ফর্টিস হাসপাতালে 8টি জেনারেল বেড এবং 8টি সিসিইউ বেড রয়েছে, সবকটি ভর্তি। মেডিকায় সিসিইউ পরিষেবা সুবিধাযুক্ত 10টি বেড রয়েছে, একটিও খালি নেই। অ্যাপোলো হাসপাতালে 5টি জেনারেল এবং 8টি সিসিইউ বেড রয়েছে, একটিও খালি নেই। কলম্বিয়া এশিয়ায় 2টি জেনারেল বেড এবং 2টি সিসিইউ বেড রয়েছে। সোমবার সন্ধে 6টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী একটি জেনারেল বেড খালি। বেলভিউ হাসপাতালে 8টি আইসোলেশন বেড রয়েছে, তবে সেগুলি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য, সেখানে বাইরের কাউকে ভর্তি নেওয়া হচ্ছে না। উডল্যান্ডসে 2টি আইসোলেশন বেড রয়েছে, তবে করোনা চিকিৎসা হচ্ছে না। আইএলএস নাগেরবাজারে 4টি জেনারেল বেড রয়েছে, তবে স্যানিটাইজেশনের কারণে সেখানে এখন রোগী ভর্তি বন্ধ। আইএলএস হাওড়ায় 28টি সিসিইউ বেড রয়েছে, এখন একটিও খালি নেই। হাওড়ার নারায়ণা হাসপাতালে করোনা আক্রান্তদের জন্য একটিই বেড, সেটিও খালি নেই। এই ছবি দেখে অনেকেই আশঙ্কার সুরে বলছেন, এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। কেন সরকারের একটা মনিটরিং টিম থাকবে না, যে কোনো জায়গায় গেলে তারা বলে দিতে পারবে ওখানে ক্রিটিক্যাল কেয়ারটা খালি আছে, তুমি ওখানে চলে যাও? সেই রুগীর উপর কেন দায়িত্ব চাপিয়ে দেবে? এই দায়িত্ব কোনোভাবেই কোনো রাষ্ট্র, কোনো রাজ্য, কোনো সংবেদনশীল প্রশাসন এটাকে অস্বীকার করতে পারে না। আমরা বলেছিলাম যে কোভিড ট্রিটমেন্ট করতে গিয়ে নন কোভিড পেশেন্টগুলো যাতে নেগলেক্টেড না হয়, সেটা স্পেশালি দেখুন। সেটা রাজ্য সরকার এর মধ্যেই দেখছে, এবং সেটা একটা স্পেশালি এসওপি করে যদি সব জায়গায় দিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয়, আমি আবার বলছি, কোল্যাটারাল ড্যামেজটা সেটা কিন্তু একদম 100% আমরা আটকে দিতে পারবো। সব মিলিয়ে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে সকলেই। সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। দেখুন, অনেকে বলতে পারেন যে ওদের নিজেদের অভিজ্ঞতা হয়েছে বলে বুঝতে পেরেছে। যারা এই কথা বলছেন, বিশ্বাস করুন একেবারে ঠিক কথা বলছেন। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দুঃস্বপ্নের মতো ওই ঘন্টাগুলো, ওই শনিবার রাত্রিটা না কাটলে আমরা বুঝতেও পারতাম না যে এই মুহূর্তে চিকিৎসা পরিকাঠামোর দিক থেকে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। গত 27শে জানুয়ারি থেকে পর আমরা নানা জ্ঞান বিতরণ করে গেছি। করোনা কাকে বলে, করোনা কিভাবে এড়াবেন, কিন্তু দুর্ভাগ্যবশত সমস্ত সতর্কতা সত্ত্বেও যিনি নিজের অজান্তে করোনায় আক্রান্ত হলেন, তিনি কোথায় যাবেন, কোন হাসপাতাল তাকে বেড দেবে, এই সহজ, স্বাভাবিক, সাধারণ প্রশ্নটার সামনে সম্পূর্ণ অসহায় বোধ করেছি আমরা। এ কথা সত্যি কথা। এবং আজ আপনাদের আমি কথা দিতে পারি যে গুরুত্ব দিয়ে এতদিন করোনা সংক্রান্ত নানা তথ্য আপনাদের সামনে হাজির করেছি, সেই সমান গুরুত্ব দিয়ে করোনা হলে কারুর বেসিক চিকিৎসাটা, সাধারণ ন্যূনতম চিকিৎসার পরিকাঠামো তারা কোথায় পাবেন বা আদৌ পাচ্ছেন কিনা, সেই বিষয়ে যাবতীয় খবর সমান গুরুত্ব দিয়ে আপনাদের সামনে আমরা হাজির করব, কথা দিলাম। আর এবার আপনাদের দেখাবো যাদের ডায়ালিসিস করতে হয়, সেই অসংখ্য রোগী এই মুহূর্তে ঠিক কতটা বিড়ম্বনার মধ্যে আছেন, কতটা অসহায় বোধ করছেন তারাও। দেখুন, করোনায় আক্রান্ত হওয়ার দরকার হবে না নতুন করে,
এই জিনিস তাদের এই অসুখই তাদের কাল হয়ে দাঁড়াবে। করোনা ভাইরাসের জন্য হসপিটাল বন্ধ, আর এই যে ছটপট করতে লাগলো। ডায়ালিসিস না হয় ডায়ালিসিস পেশেন্ট, তাহলে তো ওরা সুবিধা পড়েই যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ভমিটিং আরম্ভ। একদিকে চওড়া হচ্ছে করোনার থাবা, অন্যদিকে চওড়া হচ্ছে চিন্তার ভাঁজ। করোনা আবহে একের পর এক ডায়ালিসিস ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপদে পড়েছেন কিডনির সমস্যায় ভোগা রোগী ও তাদের আত্মীয়রা। প্রতিদিন ৩০০-র বেশি রোগী ডায়ালিসিস হতো বাঙুর হাসপাতালে। করোনা হাসপাতাল হয়ে যাওয়ায় বন্ধ ডায়ালিসিস ইউনিট, এনআরএসে বন্ধ বাইরে রোগীদের ডায়ালিসিস। একই ছবি শহরের প্রথম সারির প্রায় সব বেসরকারি হাসপাতালে। যে পেশেন্ট আসছেন তিনি একটা ইনফেকশন ক্যারি করে নিয়ে আসতে পারেন। ২ নম্বর হতে পারে তিনি একটা ডায়ালিসিস ইউনিট থেকে ইনফেক্টেড হতে পারেন, অন্য একটা পেশেন্ট যেহেতু এখানে এক জায়গার মধ্যে অনেকটা পেশেন্ট থাকে। তারা কোনো স্বাস্থ্যকর্মীকে ইনফেক্ট করতে পারেন বা স্বাস্থ্যকর্মী থেকে তারা ইনফেক্টেড হতে পারেন, কারণ এটা খুব ক্লোজ কন্ট্যাক্টে প্রসিডিওরটা করা হয়, খুব কাছাকাছি। এই পরিস্থিতিতে বেজায় বিপদে পড়েছেন রোগী ও তাদের আত্মীয়রা। চালু থাকা ডায়ালিসিস ইউনিট খুঁজে পাওয়া এখন হাতে চাঁদ পাওয়ার মতো, কিন্তু অভিযোগ মানুষের এই চরম বিপদেও ঝোপ বুঝে কোপ মারছে বেসরকারি সংস্থাগুলির একাংশ। সিজিএইচএস থেকে রেফার করে আনা হয়েছে যে 1 মাসের জন্য 12টা ডায়ালিসিস উনি পাবেন, কিন্তু তারপর জানা গেল যে এখন কোনো হাসপাতালে ওপিডি ডায়ালিসিস হচ্ছে না, সব হাসপাতালগুলিতেই ডায়ালিসিস ইউনিট কার্যত বন্ধ হতে বসেছে। সুতরাং আজকে যেখানে করাতে পেরেছি সেখানেও যে পরবর্তীকালে করাতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে বিশাল খরচ। সরকারি হাসপাতালে ডায়ালিসিস হয় বিনা পয়সায়। রোগীর আত্মীয়রা বলছেন অন্য সময়ে বেসরকারি জায়গায় লাগে ৫০০ থেকে ১৫০০ টাকা, কিন্তু করোনার আবহে কোথাও কোথাও ৩ গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে। कोविड-19 टेस्ट कराने को बोला गया था। क्या बोलते थे ये लोग? बोला वो बिना वो टेस्ट से इधर नहीं एडमिट करेगा। अभी तो ज़्यादा देना पड़ता है, जहाँ हम लोग करते थे उधर उतना नहीं था। সবাইকে ডাকছে, যত পেশেন্ট, আমাকেও ফোন এসেছিল কি ভাঙ্গুর চলে আসো, ওখানে ডায়ালিসিস পাবে। ভাঙ্গুরের যত পেশেন্ট ছিল সবকে এখানে রেফার করা হয়েছে। তো এখান থেকে তো প্রায় বরেইপুর 25 থেকে 30 কিলোমিটার, আর সব যাতায়াত তো সবই বন্ধ। তো আওয়া যাবো খুবই কষ্ট, যাবো কি করে আর আসবো কি করে, প্রায় 50 কিলোমিটার ট্রাভেল করতে হতো আপ ডাউন মধ্যে। WHO নির্দেশিকা বলছে ডায়ালিসিস করার আগে করোনা আছে কিনা তার পরীক্ষা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি চিকিৎসকরা বলছেন এক ইউনিট থেকে অন্য ইউনিটে ডায়ালিসিস করতে গেলে সেখানে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক। কিন্তু এই সময়ে এত কিছু কি করে করা সম্ভব? দুর্ভোগ চরমে রোগীদের। তবে এই পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক চিকিৎসক। সময় মতো যদি ডায়ালিসিস না করতে পারলে এক হচ্ছে পেশেন্টের হচ্ছে মরবিডিটি বাড়বে, পেশেন্টের হচ্ছে অসুস্থতা বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যদি খুব দীর্ঘমেয়াদী হয়ে যায় তাহলে পেশেন্ট মারাও যেতে পারে। আমাদের এখানে ডায়ালিসিস ইউনিটে আমরা প্রতিদিন প্রায় হচ্ছে 35 থেকে 40টা ডায়ালিসিস করছি। এই চাপটা আমাদের বাড়ছে এবং নতুন নতুন পেশেন্ট আমাদের সিস্টেমের মধ্যে প্রবেশ করছে। এটা কৃত্রিম উপায় আমরা শরীর থেকে আবর্জনাটা বার করার। তো এই যখন আমরা কৃত্রিম উপায়টা কেউ যদি করতে না পারি, তাহলে কিন্তু শরীরে ইলেকট্রোলাইট মানে সোডিয়াম, পটাশিয়াম এইগুলোর কিন্তু একটা ইমব্যালেন্স হয়, অসামঞ্জস্য হয়। তা এই যে যখন ভারসাম্যটা থাকে না, শরীরে জল জমতে থাকে, মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের আশ্বাস, যেসব সরকারি হাসপাতালে ডায়ালিসিস ইউনিট বন্ধ হয়ে গিয়েছে তার বিকল্প ব্যবস্থা চালু করা হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। লেখক তিলোত্তমা মজুমদার এবং শিল্পী সমীর রাইচ আমার সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আর আপনাদের বলি যে আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSumonde সরাসরি আপনাদের অভিজ্ঞতা বা মন্তব্য পাঠাতে পারেন এই নিয়ে। আমি প্রথমে তিলোত্তমার কাছে যাব। তিলোত্তমা, 64 বছর বয়স, আমার মা তোমার মা হতে পারেন। হোম কোয়ারেন্টিনের প্রশ্ন নেই, তার কারণ জ্বর খুব বেশি নয়, সম্পূর্ণ সজ্ঞানে আছেন ঠিক, কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো যাচ্ছে না। সব থেকে বড় করোনার ক্ষেত্রে আশঙ্কার জায়গা যে যখন করোনা পজিটিভ হওয়ার পর তাকে শিফট করানো যদি না যায় কোভিড নির্দিষ্ট বেডে, তাহলে তিনি সংক্রমণ ছড়াতে পারেন। গোল্ডেন আওয়ার বলে যে কোনো অসুখের ক্ষেত্রে একটা কথা আছে, অর্থাৎ
চিকিৎসকের একেবারে সরাসরি সুপারভিশন ছাড়া তার অসুস্থতা বেড়ে যেতে পারে। আমার বক্তব্য খুব পরিষ্কার, দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা বাইপাস লাগোয়া এতগুলো বড় বড় হাসপাতাল, সেখানে এখন যেখানে এই মুহূর্তে পরিসংখ্যান বলছে আমাদের রাজ্যে পরিসংখ্যান যদি আমি মেনে চলি যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে আছে, অ্যাটলিস্ট মহারাষ্ট্র বা গুজরাট বা অন্য অনেক রাজ্যের তুলনায়, সেখানে আমি বেড পাচ্ছি না, ভেন্টিলেটরের প্রশ্ন নেই, সিসিইউ বেড নেই। এবং একটা কথা আমি আবার দর্শকদের বলতে চাই, কোনো ফ্রি বেড নয়, কোনো ডিসকাউন্টেড বেড নয়, একেবারে গাঁটের কড়ি খরচা করে বিমার টাকা দিয়ে একটা বেড, সেইটা একটা বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমে এখন যখন মানে কোভিডের আমরা প্রায় লকডাউনের এত দীর্ঘদিন অতিক্রম করে চললাম, তখন সেই পরিকাঠামো তো তৈরি হবে না। আজকে সমস্ত মানুষ যদি বিনামূল্যে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যায়, মানে এই মুহূর্তে আমি যা জানি বেলেঘাটা আইডির পরিসংখ্যান ভীষণ ভালো, কিন্তু যাদের সামর্থ্য আছে তারাও যদি বিনামূল্য চিকিৎসার জন্য বেলেঘাটা আইডিতে যায়, এমনিতেই সমস্ত বেড ফুল এই মুহূর্তে বেলেঘাটা আইডিতে। আমি বলছি সলিউশনটা কি তিলোত্তমা? আমি এই প্রশ্ন এর আগে বহুবার বহুজনকে করেছি, কিন্তু সত্যি তোমায় আজকে বলছি যে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা না হলে বুঝতেও পারতাম না যে এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছি। তিলোত্তমা, এটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি সুমন। তবে আমার মনে পড়ছে যে এই কোভিডের আক্রমণ ভারতে যখন প্রথম দিকে আসে, তখন আমরা আরো কয়েকজন এটা নিয়ে আলোচনা করতে বসেছিলাম, এবং তখন এই হাসপাতাল সংক্রান্ত এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে হতে পারে সেটাও কিন্তু সেই আমাদের আলোচনার মধ্যে ছিল। কথা হচ্ছে যে যখনই এরকম ধরনের, অর্থাৎ ভারত যেহেতু প্রথম দেশ নয়, ভারতের আগে যেহেতু এই প্যান্ডেমিক আরো অন্যান্য দেশে কি আকার নিতে পারে, কি মাত্রা নিতে পারে, তার একটা উদাহরণ আমাদের সামনে সবসময় ছিল। এবং ভারত যেহেতু অত্যন্ত জনবহুল দেশ, সেহেতু যে সমস্ত পদক্ষেপগুলো সরকারের তরফ থেকে, আমি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দু সরকারকেই মানে করে বলছি, যে সরকারের তরফ থেকে যে পদক্ষেপগুলো আগে থেকে নেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে এই রোগীদের জন্য অস্থায়ী হাসপাতাল তৈরি করা, অস্থায়ী শিবির তৈরি করা, যেটা করার জন্য পর্যাপ্ত সময় কিন্তু সরকারের পক্ষে ছিল। আজকে লকডাউন এই বিষয়টাই হয়ে গেছে কতদিন, সেখানে এই ধরনের শুধুমাত্র সরকারি হাসপাতালের উপর নির্ভর না করে এবং বেসরকারি হাসপাতালের শুভবুদ্ধি এবং সততার উপর নির্ভর না করে সরকারের তরফ থেকে উচিত ছিল যে পরিস্থিতি আরো সঙ্গীন হবে বা স্টেজ 3 যেটাকে বলা হচ্ছে যে কমিউনিটি কন্টামিনেশন হয়ে যাবে, সেই পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করে নেওয়া। তা না করে আমরা দেখেছি যে অনেক রকম, প্রথমত তথ্য গোপন করার একটা প্রয়াস হয়েছে। আমরা দেখেছি যে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা অনেক তুচ্ছ কাজ করে মনে করেছেন যে এটাই বোধহয় যথেষ্ট স্বাস্থ্যসম্মত এবং বিধিসম্মত কাজ হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে মানুষকে এইরকম ভাবে আগে থেকে একটা সমস্ত রকমের সতর্কতা থাকবার উপায় থাকা সত্ত্বেও আজকে আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে কেন, যে একজন ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোনো হাসপাতালে জায়গা পাচ্ছে না। এখানে দেখো দুটো ফ্যাক্টর আছে। এক হচ্ছে যে যদি এমন কোনো রোগী, আমি ধরে নিচ্ছি তার বেসরকারি হাসপাতালে চিকিৎসার সামর্থ্য আছে, সে করোনার রোগী হতে পারে, আবার অন্য কোনো অসুখের জন্য গুরুতর অসুস্থও তিনি হতে পারেন। এবার যে কোনো কারণেই তাকে যদি হাসপাতালে ভর্তি হতে হয় এবং সেখানে যদি বলা হয় যে বেড পাওয়া যাচ্ছে না, তাহলে সবার আগে আমার মনে হয় যে এই তথ্যটা জরুরি যে সত্যি প্রত্যেকটা বেসরকারি হাসপাতালে বেডের সংখ্যা কত, রোগীর সংখ্যা কত, এবং এই যে জায়গা পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিটা হঠাৎ করেই কি তৈরি হলো, নাকি এই পরিস্থিতিটা আদৌ কি বিশ্বাসযোগ্য, নাকি এর আড়ালে আরও একটি ঘটনা আছে যেটা আমরা সেদিনও আলোচনা করেছিলাম, যে এমন তো নয় যে বেসরকারি হাসপাতালগুলো তাদের সততা বজায় রাখছে না চিকিৎসার ক্ষেত্রে। এক্ষেত্রে হয়তো অন্তরালে আপাত দৃষ্টিতে বেড নেই বলে বেডের নিলাম হচ্ছে, কে বলতে পারে। কারণ আমাদের দেশে এখনো পর্যন্ত, এই কিছুদিন আগে পর্যন্ত খাদ্য বন্টন নিয়ে কত রকম ঘটনা ঘটলো, মানে অর্থাৎ যেখানে মানুষের সবচাইতে মনুষ্যত্ব দেখাবার বা মনুষ্যত্ব প্রয়োগ করবার যখন একেবারে চূড়ান্ত সীমায় আমরা এসে পৌঁছেছি, সেই সময়ও দেখা যাচ্ছে যে অসততা এবং শোষণ এবং নির্বিচার প্রলোভনের ভেতরে মানুষ এই রকম ভাবে আচরণ করে যাচ্ছে। সুতরাং এখন প্রশ্নটা হচ্ছে যে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর
কি চাইলে তো এই বিষয়টা অর্থাৎ বেসরকারি যে স্বাস্থ্য পরিষেবা সেই স্বাস্থ্য পরিষেবা ঠিক পরিষেবা দিচ্ছে কিনা বা তাদের যে তথ্য তারা দিচ্ছে সেই তথ্য সম্পর্কে তাদের কতখানি সততা তারা বজায় রাখছে এটা সম্পর্কে স্বাস্থ্য দপ্তর মনিটর করতে পারে বলেই আমার ধারণা। তার কারণ হচ্ছে এর আগেও বেসরকারি হাসপাতাল নিয়ে নানান অভিযোগ উঠেছে, যখন করোনার পরিস্থিতি ছিল না তার আগেও বারবার অভিযোগ উঠেছে এবং তখন আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী স্বয়ং বেসরকারি হাসপাতালের সচিবদের ডেকে নিয়ে তাদেরকে নানান রকমভাবে বলেছেন যে এরকম করা চলবে না। তো এটা যদি সম্ভব হয় তাহলে আজকে যখন একদম তিলোত্তমা, তুমি যেহেতু মনে করালে আমি জাস্ট তোমার কথার সঙ্গে যোগ করে দিই যে এই করোনার একেবারে প্রাথমিক পর্যায়ে তখন যখন প্ল্যানিং স্টেজ ছিল তখন কিন্তু সেই অনুষ্ঠান আমরা লাইভ সম্প্রচার করেছি এবিপি আনন্দে, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমস্ত বেসরকারি হাসপাতালগুলোর যারা কর্তা ব্যক্তি তাদের বৈঠকটা সম্পূর্ণ আমরা লাইভ দেখিয়েছিলাম এবং তোমায় বলছি বৈঠকটা দেখে আমরা যথেষ্ট ভরসা পেয়েছিলাম যে প্রত্যেকে তাদের করোনা সংক্রান্ত প্যান্ডেমিক মোকাবিলায় কি প্ল্যানস সে নিয়ে যখন আলোচনা হচ্ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তাতে সেটা ভরসা যোগায়। আমি আবার বলছি আমি এইটা বিশ্বাস করতে চাই এবং মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে যারা বলেছেন বেড নেই তাদের সত্যি বেড ছিল না, কিন্তু আমার বক্তব্য এই রকম পরিস্থিতিতে তো প্রত্যেকের ভাবা উচিত যে বাড়তি বেডটা আমি কি করে আরো বাড়াবো। কোভিড যেখানে প্যান্ডেমিকের চেহারা নিয়েছে গোটা পৃথিবী জুড়ে, সেখানে এক একটা হাসপাতালে 2 বা 3টে বেড থাকা মানে আমি বলছি আমাদের জনসংখ্যার সঙ্গে কোনো অনুপাতে যা আসে না। আমি বলছি এই তো মারাত্মক। আমি শুধু তোমার সঙ্গে আরেকটু যোগ করে দিতে চাইবো, সেটা হচ্ছে আজকেই আমি দেখছিলাম যে মহারাষ্ট্রে একটা হোটেল নিয়ে নেওয়া হচ্ছে, সরকার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে হোটেল অধিগ্রহণ করছেন, তার একটা হোটেলে প্রচুর ঘর, সেই ঘরগুলোকে কেবিনের চেহারা দেওয়া হচ্ছে এবং সেইভাবে মানে আমরা বলছি যে আমরা উহানের 10,000 বেডের হাসপাতাল ম্যাজিকের মতো, সেই ময়দানবের কিংবা আলাদিনের চিরাগের ম্যাজিকের মতো হয়ে যেতে দেখেছি। ভারতবর্ষের পরিকাঠামো অর্থ ব্যবস্থা হয়তো সেটা সম্ভব নয়, কিন্তু আমি বলছি এই হোটেলগুলো বা যেখানে সম্ভব এই আপৎকালীন ব্যবস্থা আমরা সমস্ত জেনে শুনে যদি না করতে পারি, 1-2 বেড এক একটা হাসপাতালে এই দিয়ে যদি কাজ চালাতে হয়, আমি বলছি দুর্ভাগ্য। তিলোত্তমা, সত্যি একেবারেই আমি তোমার সাথে সম্পূর্ণ একমত এবং আমি আরো একটা বিষয় এখানে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপৎকালীন এই শব্দটার ভেতরে অনেক কিছু আছে। সেটা হচ্ছে যে আপৎকালীন পরিস্থিতিতে আমাদের সরকারের যে অর্থ ভাণ্ডার, সেই অর্থ ভাণ্ডারের একটা বিরাট অংশ সেই আপৎকালীন ব্যবস্থাকে সামলাবার জন্য প্রয়োগ করা উচিত। তখন এই কথা ভাববার সময় নয় যে তাহলে এর পরে আমরা এটা দিয়ে কি করব বা ওর পরে। অর্থাৎ আমি বলতে চাইছি যে মানুষের যখন প্রাণ নিয়ে টানাটানি, তখন সেই প্রাণ বাঁচাবার জন্য যা যা কিছু করা দরকার তার জন্য অর্থ সরবরাহ অত্যন্ত প্রয়োজন। এবং সমস্ত স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে যে তুমি যেটা বলছো যে হোটেলগুলো নেওয়া হচ্ছে, এই হোটেলগুলো নেওয়া আমরা দেখেছি আগেও যে তাজের মতো হোটেলে ডাক্তারদের নার্সদের থাকতে দেওয়া হয়েছে, এটা একটা খুব ভালো উদাহরণ। এবং শুধু হোটেল কেন, তার সঙ্গে আরো অন্যান্য বড় বড় বাড়ি যেগুলো নানা অন্যান্য কাজে ব্যবহৃত হয়, কিন্তু এখন এই লকডাউন পরিস্থিতিতে সেই বাড়িগুলো ব্যবহৃত হচ্ছে না। কত বাড়ি এমনি খালি পড়ে থাকে, কত ফ্ল্যাট এমনি খালি পড়ে থাকে। সেই সব জায়গাগুলোকে তো আলাদাভাবে করোনা শিবির করা যায়, কিংবা অন্যান্য রোগের শিবির, যে রোগগুলো ধরা যাক আর কিছু নয়, একটা ডিসেন্ট্রি হলো এরকম ধরনের কোনো অসুখ, তাদেরকে অন্তত রাখা যায়। অর্থাৎ অস্থায়ী হাসপাতালের ভাবনা, এটা ভাবতেই হবে। যদি এটা সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত ভাবনা স্তরে না থেকে থাকে, আমি আশা করছি যে আছে, কারণ তারা নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক এগিয়ে ভাবেন। কিন্তু যদি না থাকে তাহলে এখনো সময় আছে, কারণ এই করোনা এই অসুখটার আমরা যা দেখতে পাচ্ছি, যে পরিণতি দেখতে পাচ্ছি, তা যে সহজেই মিটবে এমনটা নয়। এবং আজকে যে সংকটের কথা আমরা আলোচনা করছি, সেই সংকট উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সেই সময়টা যাতে আরো ভয়ঙ্কর না হয়ে দাঁড়ায়, ঘরে ঘরে যাতে কান্নার রোল না ওঠে, তার জন্য এখনই উচিত সরকারের তরফ থেকে অস্থায়ী স্বাস্থ্য শিবির তৈরি করা, আরো অনেক বেশি ডাক্তারদের ইনভলভ করা, অনেক বেশি নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের। আমি তোমার সাথে সম্পূর্ণ একমত তিলোত্তমা। আমি সমিতদার কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত যারা 3,500-এরও বেশি মানুষ দ্রুত এর মধ্যে মন্তব্য পাঠিয়েছেন, আমি প্রথমের ওপরের দিকে একটা মন্তব্য পড়ার চেষ্টা করব। মৃদুল বেরা তিনি লিখছেন, ডায়ালিসিস ও ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার দেরি হলে অনেক রোগীর মৃত্যু হবে। একেবারে ঠিক। আকাশ সাহা লিখছেন, করোনা আক্রান্ত হলে সাধারণ মানুষ সেই সুবিধে পাবেন না যা ভিআইপিরা পায়।
তমগ্ন চক্রবর্তী লিখছেন, তবে করোনা হলে নিজেকে গৃহবন্দী করে বসে থাকার সবার অলক্ষ্যে অপেক্ষা করতে হবে শুধু। পৃথ্বীশ ভট্টাচার্য লিখছেন, হাসপাতালগুলো যেন রবীন্দ্রনাথের সোনার তরী, ঠাঁই নাই ঠাঁই নাই। কাজল সেনগুপ্ত বলছেন যে হাসপাতালে বেড ফুরিয়ে গেলে, কোয়ারেন্টিন সেন্টার উপচে গেলে তারপর কোথায় যাব। অরিন্দম সরকার তিনি লিখছেন, পশ্চিমী দেশগুলোর ধাঁচে কম উপসর্গ থাকা রোগীদের বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। সুমন দত্ত লিখছেন, লকডাউন নমনীয় হলে করোনা পরিস্থিতি গভীর হবে, এটা সকলের বোঝা দরকার। শুভজিৎ মুখোপাধ্যায় লিখছেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ, ক্যান্সার আর ডায়ালিসিসের জন্য আলাদা ব্যবস্থা রাখুন, কেমোথেরাপি বা ডায়ালিসিস কোনোভাবেই বন্ধ করা যাবে না। সাত্যকী মৈত্র লিখছেন, করোনা পৃথিবীর একমাত্র অসুখ নয়, দয়া করে চিকিৎসকরা এটা ভুলে যাবেন না। সুবর্ণ পাত্র লিখছেন, বুধবার থেকে জ্বর, ডাক্তার পাইনি, উত্তর কলকাতায় থাকি, নিজে অসুস্থ না হলে কখনোই বুঝতাম না। আমি দ্রুত এবার অনেকে যে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, ক্যান্সার রোগীদের কথা, যাদের অনেকের কেমো দেওয়ার ক্ষেত্রেও সংকট হচ্ছে, অসুবিধে হচ্ছে, দুর্ভাগ্য। করোনা হলে কিভাবে চিকিৎসা হবে তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু করোনা আবহে একের পর এক হাসপাতাল, নার্সিংহোম বন্ধ হয়ে যাওয়া কিংবা আতঙ্কের পরিস্থিতি তৈরি হওয়ায় অন্যান্য রোগ হলেও মানুষ এখন চিকিৎসার জন্য কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না। কিডনির সমস্যায় ভোগা রোগী থেকে ক্যান্সার আক্রান্ত সকলেই এখন চিকিৎসার জন্য হন্যে হয়ে ঘুরছেন। এখন একটা হিপে সার্জারি হওয়ার কথা ছিল এই এপ্রিল মাসেই, যাতে উনি ঠিক করে হাঁটতে পারেন, উনি ঠিক করে হাঁটতে পারেন না। এবং নিয়মিত অনেক টেস্টই করাতে হয়, যেহেতু আমার বাবা মা দুজনেই ডায়াবেটিক। আমাদের গতবার হয়েছিল, একদিনের মাথায় হসপিটালে ভর্তি করাতে হয়েছিল, ডায়ালিসিস দিতে হয়েছিল, নয়তো হার্ট ফেল করে দিত ডাক্তার বলেছিল, এরকম অবস্থায় পৌঁছে গেছিল। তখন সেই রকম অবস্থায় যদি ভগবান না করুক, আমাদের না হোক, কারুরই পৌঁছায়, তারা কি করবে? সব হাসপাতালের ম্যাক্সিমাম জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে যেটা বড় সমস্যা সে হচ্ছে ওষুধ। আমাদের ওষুধ সারা বছর প্রায় 14-15 হাজার টাকার ওষুধ আমাদের মান্থলি কিনতে হয়। তার মধ্যে বেশ কিছু ওষুধ আছে যা এখন একদমই পাওয়া যাচ্ছে না। ক্যান্সার রোগীদের অবস্থা ভয়ঙ্কর, কেমোথেরাপিও ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ। কেমোথেরাপির ব্যাপার আছে, রের একটা ব্যাপার আছে, কিচ্ছু করতে পারছি না। হাসপাতালে এই সময় কিভাবে নিয়ে যাব? চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নিউ টাউনে পাঠাতে বললো কোভিড সোয়াব টেস্টের জন্য। তো আমরা সোয়াব টেস্ট করিয়ে আনলাম, রিপোর্ট পেলাম আমি 24 তারিখে রিপোর্টটা নেগেটিভ এলো। অ্যাপেলোতে আমার থেকে বললো যে প্রিন্টেড কপি চাই। তো আমি বললাম যে ওখান থেকে আমাকে বলে দিয়েছে, ন্যাশনাল চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট থেকে বলে দিয়েছে যে এটা ডিজাস্টার সিচুয়েশন, এই সিচুয়েশনে কোনোভাবেই আমরা প্রিন্টেড নেগেটিভ হলে, রিপোর্ট যদি নেগেটিভ হয়, আমরা প্রিন্টেড কপি দিতে পারবো না। অ্যাপেলো কর্তৃপক্ষ বলছে আমাকে, এমার্জেন্সিতে নিয়ে গেলাম, যে আমাদের হ্যান্ড রিটেনই চাই, নাহলে আমরা ভর্তি নিতে পারবো না, পরিষ্কার বলে দিল। আমি তো উঠতেও পারছি না, বুঝতেও পারছি, এইভাবে পড়ে আছি, জানি না মরবো কি বাঁচবো, এইভাবে পড়ে আছি আমি। অ্যাপোলো কর্তৃপক্ষের বক্তব্য, রোগীর পরিবার যে রিপোর্ট নিয়ে আসে সেটিতে হাতে লেখা ছিল, হাতে লেখা রিপোর্ট গ্রহণযোগ্য নয়। সন্তোষ মুখোপাধ্যায় বীরভূমের বাসিন্দা, খাদ্যনালীতে সমস্যা, অভিযোগ হাসপাতাল ফিরিয়ে দিয়েছে, লকডাউনে কাজও নেই, তাই বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে রয়েছেন। গলা তো প্রচন্ড ব্যথা করছে, গলার দিকে খাবার যাচ্ছে না, ভর্তি তো লিখলই না, হ্যান্ডোস্কোপি করতে বলছে, তা ওর পয়সা আমি কোথায় পাবো? একে তো লকডাউন, নিজে তো কাজ বন্ধ। সব মিলিয়ে করোনা সংকটের আবহে অন্যান্য রোগীরাও চরম সমস্যায়। এটা ঠিকই যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট থাকার জন্য কোন পেশেন্টটা করোনা অ্যাফেক্টেড সেটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু এটাও নয় যে তার মানে আমি তার চিকিৎসাটাকে আমি অবহেলা করব। ফলে কোনো রুগী এলে দরকার হলে সাধারণ এমার্জেন্সিতেও, সাধারণ আউটডোরেও তাকে পার্সোনাল প্রোটেকশন নিয়ে তার চিকিৎসাটা করতে হবে। এটা অনেক হাসপাতালে, কয়েকটা হাসপাতালে এটা হচ্ছে, কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে না। তার কারণ সরকারের হচ্ছে এই এসওপিটাই নেই যে আপনারা এইভাবে এই কাজটা করুন। আমরা যে সাবমিশনগুলো গভর্নমেন্টের কাছে রেখেছিলাম তার মধ্যে একটা রিকোয়েস্ট ছিল যে একটা এসওপি তৈরি হোক যেখানে নন কোভিড পেশেন্টদের ট্রিটমেন্টের ব্যাপারে, সেই এসওপিটা যদি মেনটেন করা হয়, আমার মনে হয় সরকার অলরেডি সেটা শুরু করেছে এবং মুখ্যমন্ত্রী বারবার অ্যাপিল করছেন যে নন কোভিড পেশেন্টদের যাতে কেউ ফিরিয়ে দেওয়া না হয়। সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটা নন কোভিড পেশেন্টদের ক্ষেত্রে যদি চালু প্রপারলি যখন হয়ে যাচ্ছে, আমার মনে হয় আগামী দিনে যে কোল্যাটারাল ড্যামেজের আমরা ভয় পাচ্ছি, যে কোভিড করতে গিয়ে নন কোভিড অনেক পেশেন্ট যদি তাদের ট্রিটমেন্ট না হয়, ক্ষতি হয়, সেই কোল্যাটারাল ড্যামেজটাও আমরা আগামী দিনে আটকে দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। কবে মিটবে এই সমস্যা, এটাই এখন বড় প্রশ্ন। এবিপি আনন্দ।
সমিতা, এটা নিয়ে কোনো তর্কের জায়গা নেই যে প্রথম দিন থেকে আমরা প্রায় ক্যাম্পেনের জায়গায় নিয়ে গেছি যে ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন, কোভিড পেশেন্ট করুন, নন কোভিড পেশেন্ট করুন, তারা যেন চূড়ান্ত সুরক্ষার মধ্যে কাজ করেন। সেই সুরক্ষা শুধুমাত্র দুর্বিনীত পেশেন্ট পার্টি কোট আনকোট যাদের বলা হয় তাদের থেকে নয়, অসুখটা থেকে তাদের যাবতীয় রকমের যা যা পিপিই থেকে শুরু করে ফেস গার্ড যা দেয়ার সেটা যেন দেয়া হয়। এবং তুমি জানবে এই নিয়ে এই মুহূর্তে গ্রেট ব্রিটেনে, গোটা গ্রেট ব্রিটেন জুড়ে নানা আন্দোলন চলছে। কিন্তু আমার বক্তব্য, মূল ছবিটা কি, যে একদিকে কোভিড পেশেন্টরা, আমরা একেবারে ঘটনাচক্রে যেটা সাক্ষী হলাম, তারা বেড পাচ্ছেন না, আর অন্যদিকে নন কোভিড পেশেন্ট যার পা ভেঙে গেছে হয়তো, তাকেও হাসপাতালে গেলে বলা হচ্ছে যে আগে কোভিড টেস্টটা করিয়ে আসুন। এর মধ্যে সাধারণ মানুষ কোথায় যাবেন? যাদের কোনো যোগাযোগ নেই, যাদের হয়তো অর্থবল নেই, লোক বল নেই, কোথায় যাবেন? দেখো সুমন, প্রথমেই আমি যারা ডাক্তার, নার্স বা সাপোর্টিভ যারা কাজ করছেন হেলথ নিয়ে, তাদেরকে আমার আন্তরিক অভিবাদন জানাই। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করছেন, ভীষণভাবেই ধন্যবাদ জানানো উচিত আমাদের প্রত্যেকের। আমরা সবাই জানি যে আমরা যখন ফ্লাইটে উঠি, ফ্লাইটে প্রথম একটা কথা বলা আছে, যদি প্লেনে অক্সিজেন কম হয় প্রথমে আপনি নিজে অক্সিজেনটা নিন, তারপরে আপনি আপনার সঙ্গে যিনি আছেন তাকে দিন। অর্থাৎ আমাদের যারা রক্ষা করবেন তারাই যদি অসুস্থ হয়ে যান, তাদেরকেই যদি আমরা সুরক্ষিত না করতে পারি, আমরা মিনস সরকার বা যারা পরিচালন সমিতি, যদি সেটা প্রাইভেট হসপিটাল হতে পারে, তাহলে তারা কিভাবে ট্রিটমেন্টটা করবেন। এবং আমরা দেখলাম একজন স্বাস্থ্যকর্তা তিনি দুর্ভাগ্য বশত তিনি মারাও গেলেন। তো দেখুন, আমরা এখন যে পজিশনে মানুষ দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু সত্যি জানি না যে আজকে আমার যদি রাত্রিবেলা যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার কি হবে। যদি কারোর একটা অ্যাক্সিডেন্ট, তার কোভিড টেস্টের জন্য 3 দিন পরে 4 দিন পরে রিপোর্ট আসবে, এটা প্র্যাকটিক্যাল জিনিস। দ্বিতীয়ত, আমরা বারবার শুনতে পাচ্ছি যে বহুত কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছে, ঘটনা। কিন্তু নতুন হসপিটাল, অর্থাৎ যেখানে মানুষের ট্রিটমেন্ট হবে, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু জানতাম, আমরা যদি ইউরোপ দেখি, চায়না দেখি, আমেরিকা দেখি, যে যখন শুরু হচ্ছে পরের দিকে অনেক বেড়ে যাচ্ছে জিনিসটা। ন্যাচারালি আমাদের দেশেও কিন্তু এটা হবে, গোটা ভারতবর্ষ জুড়ে এটা হবে। এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমরা কোয়ারেন্টাইন সেন্টার বানালাম, কিছু লোককে ঢুকিয়ে দিলাম, খুব ভালো কথা। কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালি বলি, নামে বলছি যে আমাদের কাছে বেসরকারি হসপিটালে সিট আছে, এই আছে, সরকারি হসপিটাল বাঙুরে করা হয়েছে, কটা? ইজ ইট এনাফ? ইজ ইট এনাফ? আজকে আমি একটু আগে টেলিভিশনে দেখছিলাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন, যদি আপনার এই ধরনের কোনো উপসর্গ থাকে আপনি বাড়িতে থাকুন, বাড়িতে গিয়ে ডাক্তারের ট্রিটমেন্ট করবেন। ইজ ইট ট্রু? এটা সম্ভব বা করবেন? নিশ্চয়ই নয়। সুতরাং এবং আমরা দেখতে পাচ্ছি দুর্ভাগ্যবশত যে প্রতিটি সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আজকে মানুষের যখন মৃত্যু, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তারা তখন একে উপরের ঘাড়ে, উভয়ের ঘাড়ে তারা দোষ চাপাচ্ছেন। এটা কি ছেলে খেলা? এটা কি রাজনীতি করার জায়গা? মুখে শুনছি তারা রাজনৈতিক নেতারা বলছেন রাজনীতি করবেন না, কিন্তু আসল রাজনীতি তারাই করছেন। মানুষের জীবন নিয়ে তারা ছেলে খেলা করছেন। যেটা একটু আগেই তিলোত্তমা বলছিল যে ফুড নিয়ে যেভাবে চলছে, যে 5 কেজি রাজ্য 5 কেজি, সেন্ট্রাল 5 কেজি, সমস্তটা একটা ফার্স জায়গায় গোটাটা একটা রাজনৈতিক তরজা চলছে। প্রকৃত মানুষের উপকার করার কিন্তু জায়গা এখনো, আমি বলছি, আমাদের দুর্ভাগ্য যে, এবং আমরা দেখতে পাচ্ছি যার যেই কাজটা করার নয়, যেই কাজটা যাদের করা উচিত তাদেরকে না করতে দিয়ে রাজনৈতিক। আমি একটা ছোট্ট পয়েন্ট যোগ করি, সেটা হচ্ছে প্রথম দিন থেকে এবিপি আনন্দে দেখাচ্ছি যে র্যাপিড টেস্ট মানে অ্যান্টিবডি টেস্ট, সেটার কিরকম ভাবে 30 থেকে 40% ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ হচ্ছে ইত্যাদি। তারপরে কিট এলো, সেই কিট রাজস্থান সহ পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্য তাতে আপত্তি করলো, তার কারণ ফল্টি রিডিং আসছিল, ভুল রিডিং আসছিল। যার করোনা হয়েছে তাকে করোনা মুক্ত বলা হচ্ছিল, এবং অনেক সময় রিপোর্টে আসছিল যার করোনা হয়নি তিনি করোনা আক্রান্ত বলা হচ্ছিল। কি মারাত্মক ব্যাপার! তারপরে 2 দিনের জন্য গোটা দেশে সেই কিটের ব্যবহার বন্ধ রাখার নির্দেশ এলো। আজকে এই অনুষ্ঠান যখন করছি তখন আইসিএমআর অ্যাডভাইজারি দিয়েছে সমস্ত রাজ্যকে এই র্যাপিড অ্যান্টিবডি ব্লাড টেস্ট বন্ধ রাখার জন্য। আমি বলছি কি মজা হচ্ছে, রসিকতা হচ্ছে? আমি এই চীনা কিট আসার পিছনে কোনো অন্য স্ক্যাম, রাজনীতিবিদরা সাধারণত স্ক্যাম শুনলে লাফিয়ে ওঠেন, আমি স্ক্যাম বলছি না, কিন্তু আমি বলছি এই যে 4 দিনের সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়া, এর কষ্ট কত মানুষকে দিতে হতে পারে। আমি বিস্মিত এই ধরনের ঘটনায়, যেটা সবাই জানেন যে জিনিসটা গোলমাল
গোলমাল হতে পারে। সেই কিট এলো, দুদিন বন্ধ রইলো, মানে স্থগিত থাকলো, এখন বলা হচ্ছে রাজ্যকে সব কিট আপনারা ফেরত পাঠান। মজা হচ্ছে, মজা হচ্ছে সুমন। আমি আনফরচুনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি, দুটো সরকারি মানুষের জীবন নিয়ে মজা করছেন। কেন? আমি যেদিন দেখলাম যে ভারতবর্ষের 134 কোটির একটা দেশ, সেখানে বলছে দিয়া জ্বালিয়ে দিন। 134 কোটি লোকের যদি 100 কোটি লোক একটা করে মোমবাতি জ্বালায়, তাহলে কতটা পলিউটেড হতে পারে গোটা ভারতবর্ষ এবং তার পার্শ্ববর্তী দেশগুলো? এই প্রশ্নটা কেউ তুলেছে কিনা আমি জানি না। এবং দ্বিতীয় যেদিন শুনলাম যে বাজনা বাজাও, ডাক্তারদের অভিবাদন জানাতে বাজনা বাজাও, এটা কি হচ্ছে? যুদ্ধ জয় করে এসছে যে আমরা বিউগল বাজাবো? এটা কি? এবং সেইখানে দেখলাম যেখানে আমরা লকডাউন করছি সেখানে বাজনা বাজাতে গিয়ে পাড়ায় পাড়ায় গোটা ভারতবর্ষ জুড়ে তারা ঢোল কর্তাল খোল কর্তাল নিয়ে বেরিয়ে গেছে। এটা কি মস্করা হচ্ছে? আমি বুঝতে পারছি না যে কেন ওনারা বুঝতে পারছেন না যে আপনাদের এই ভুল রাজনীতির জন্যে অসংখ্য নিরীহ মানুষ মারা যাবেন এবং সেখান থেকে দুর্ভাগ্য যদি হয় কেউ কিন্তু ছাড় পাবেন না, কেউ ছাড় পাবেন না। সুতরাং মানুষের কথা ভাবুন। এবং আজকে ধরা যাক কেন্দ্রীয় পর্যবেক্ষকরা এসছেন, ধরো আমার বাড়িতে যদি অনেক ধন্যবাদ তোমায়। আমি দ্রুত এই দুই রাজনৈতিক দলের প্রতিনিধিরাই আছেন, আমি সবাই জানতে চাইছেন যে তেসরা মে কি লকডাউনটা উঠে যাবে? প্রধানমন্ত্রী কি বলছেন? মন কি বাতে কি ইঙ্গিত দিচ্ছেন? আজকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও সম্মেলনে কি বলছেন আমরা জানি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, তার মনে হয়েছে প্রধানমন্ত্রীর শরীরী ভাষা দেখে যে লকডাউন হয়তো অনেক দিন চলবে। ঠিক কি বলেছেন তিনি হুবহু অন ক্যামেরা আমি তুলে ধরছি আপনাদের সামনে, তারপর দুই রাজনৈতিক দলের প্রতিনিধির কাছে আসবো। দেখুন, যেহেতু প্রাইম মিনিস্টার নিজেও আজকে বলছিলেন কতনা দিন লাগেগা, কিতনা দিন চলেগা, মানে অনেক দিন চলবার একটা কথাবার্তার মধ্যে মনে হয় না একটা গেস করা যায়। করোনার সংক্রমণ রুখতে চলেছে লকডাউন। প্রথম দফার লকডাউন শেষ হওয়ার পর এখন দ্বিতীয় দফার লকডাউন চলছে। 3রা মে শেষ হবে 40 দিনের লকডাউন। তারপর কি হবে? লকডাউনের মেয়াদ কি আরো বাড়বে? এই প্রেক্ষাপটে সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। যেহেতু প্রাইম মিনিস্টার নিজেও আজকে বলছিলেন কতনা দিন লাগেগা, কিতনা দিন চলেগা, মানে অনেক দিন চলবার একটা কথাবার্তার মধ্যে মনে হয় না একটা গেস করা যায়। গেস করে দেখলাম এখনো অনেক দিন চলতে পারে। আগামী 21শে মে পর্যন্ত আমি চাই আমরা 21শে মে পর্যন্ত একটু সাবধানে চলবো, কারণ 49 ডেজ আপনাদের আমি আগেও বলেছি, এখনো বলছি। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রধানমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া গাইডলাইনের খুঁটিনাটি মেনে চলতে হবে, কড়া নজর রাখতে হবে হটস্পটগুলিতে। এই প্রেক্ষিতে লকডাউনের মেয়াদ বৃদ্ধির পক্ষে সওয়াল করেন ওড়িশা, গোয়া ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী। অর্থনৈতিক সংকট কাটাতে কেন্দ্রের হস্তক্ষেপও দাবি করেন মুখ্যমন্ত্রীরা। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য এদিনও কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে সরব হয়েছে। 100 দিনের কাজের লোকেরা যদি দীর্ঘদিন লকডাউন করার পরে কাজ না পায়, তো তাদের ব্যাংকে একটা টাকা জমা দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আনারগড়ে সেক্টর স্টেটের উপরে প্রেশার দিয়ে তো হবে না, স্টেট টাকাটা পাবে কোত্থেকে? আজ পর্যন্ত কোনো টাকা পয়সা কোভিড অপারেশন ফাইট করবার জন্য দেওয়া হচ্ছে না, তো কোথা থেকে করবে? আমরা তো বারবার বলছি স্টেটকে আরবিআই থেকে কম রেটে টাকা ধার নিতে দাও। একজনের মুখের খাবার কেড়ে নিয়ে আমি পুরো বড় বড় ভাষণ দেবো, এটা রিফর্মস নয়। ভারতবর্ষের সব রাজ্য লড়ছে, কিন্তু শুধু পশ্চিমবঙ্গ না, কেরলে লড়েছে। কেরলকে কি ভারত সরকার আলাদা করে টাকা দিয়ে এসেছিল? দেয়নি। কেরলে তো লড়েছে, আলাদা করে টাকা তো দিয়ে আসেনি। রাজস্থান লড়ছে, আলাদা করে টাকা দিয়ে আসেনি। পশ্চিমবঙ্গ লড়ুক। এখন কেন্দ্র টাকা দিল না, কেন্দ্র টাকা দিল না, এই বাহানা করে আমি আমার রাজ্যের করোনার মোকাবেলা করতে আমি নানা রকমের ঢিলামি দেখাবো, অদক্ষতা দেখাবো, এটা তো মেনে নেওয়া যাবে না। এদিনের বৈঠকে লকডাউনের সাফল্যের কথাও তুলে ধরেন নরেন্দ্র মোদী। বৈঠকের পর জারি করা বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বলেছেন দেশ 2টো লকডাউন দেখেছে, আমাদের এর পরেরটা ভাবতে হবে। বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে করোনা ভাইরাসের প্রভাব থাকবে। লকডাউনের ইতিবাচক প্রভাব দেশ জুড়ে পড়েছে। লকডাউন প্রথম যেদিন শুরু হয় অর্থাৎ 25শে মার্চ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 618। সোমবার লকডাউনের 34তম দিনে আক্রান্তের সংখ্যা 28,380। লকডাউন প্রথম যেদিন শুরু হয় অর্থাৎ 25শে মার্চ দেশে করোনায় মৃতের সংখ্যা ছিল 13। সোমবার তা বেড়ে হয়েছে 886। শেষ পর্যন্ত লকডাউন নিয়ে কি হবে? বুধবার বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবিপি আনন্দ।
দেবাংশু ভট্টাচার্য এবং প্রণয় রায় তৃণমূল এবং বিজেপি দলের দুই সদস্য আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন। আমি প্রথমে প্রণয় রায়ের কাছে আসবো। আজ মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রের নির্দেশের মধ্যে পরস্পর বিরোধিতা আছে। একদিকে কেন্দ্র বলছে যে কঠোরভাবে কড়াভাবে লকডাউন পালন করতে হবে, আবার অন্যদিকে একের পর এক নির্দেশিকা, যেখানে কোনো রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না, দোকান খোলার নির্দেশিকা। এবার দোকান খুললে দোকানি যাবেন, দোকানে কর্মচারী যাবেন, ক্রেতারা যাবেন, তাহলে কড়াভাবে কি করে লকডাউন পালন করা যাবে সেক্ষেত্রে? অর্থাৎ কেন্দ্রের নির্দেশের মধ্যে পরস্পর বিরোধিতা আছে। প্রণয় দা। আচ্ছা সুমনদা, এই রাজ্যে যখন ফুলের দোকান খোলা হয়েছিল তখন কি কোনো কেন্দ্রীয় নির্দেশে ফুলের দোকান খোলা হয়েছিল না মিষ্টির দোকান খোলা হয়েছিল? এই যে মুখ্যমন্ত্রী মিথ্যাচারগুলো করেন, উনি কি ভাবেন যে জনগণ কিছু বুঝতে পারে না? আপনি যদি লাস্ট দিনের যে প্রেস কনফারেন্স যদি দেখেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের, সেখানে পরে যখন প্রশ্ন করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার যে নির্দেশ দিচ্ছে খোলার, তো তাতে রাজ্যগুলো কি করবে, তো সেখানে তার উত্তরে পরিষ্কার বলা হয়েছিল রাজ্যগুলোর স্বাধীনতা সম্পূর্ণভাবে থাকছে, যে অবধি দেওয়া হয়েছে তার নিচে তাকে ডাইলুট করতে পারবে না, কিন্তু তার উপরে যদি রাজ্যগুলোর মনে হয় যে তাদের সেখানে লকডাউন দরকার আছে, দোকান বন্ধ রাখার দরকার আছে, বন্ধ রাখতে পারে। সেই মতো তামিলনাড়ু সরকার, আপনারা জানেন যে তারা বলেছে যে না, কেন্দ্রের এই নির্দেশ তামিলনাড়ুতে প্রযোজ্য হবে না। তো এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি মনে হয় যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যা আছে তাতে এখনই সব খোলা যাবে না বা সব দোকান খোলা যাবে না, উনি সিদ্ধান্ত নিতে পারেন। উনি আজকে আমরা দেখতে পেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায় কেন্দ্রের ঘাড়ে চেপে আর একটা নতুন কমিটি করে পিছন দরজা দিয়ে বেরিয়ে গেলেন। সুমনদা, আপনি জানেন যে আজকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যদি ওয়েবসাইট দেখেন, সেই ওয়েবসাইট দেখাচ্ছে 5 ফেব্রুয়ারি, ডেটটা আবার বলছি 5 ফেব্রুয়ারি থেকে কোভিড সংক্রান্ত সেখানে বুলেটিন আছে। কেন্দ্রীয় সরকার যে ইনফরমেশন দিয়েছিল সেই ইনফরমেশন মতো কতজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আমাদের এই রাজ্যের, সেইটা দেওয়া আছে। এবার যেটা হচ্ছে যে তারপরে আমরা কি দেখতে পেলাম, জনগণের টাকা নিয়ে কোটি কোটি টাকা খরচা করে বিজ্ঞাপন চললো। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে কেউ চিন্তা করবেন না, সমস্ত রকম প্রস্তুতি আছে। 3 মার্চে গিয়ে উনি দক্ষিণ দিনাজপুরে একটি সভায় বললেন এগুলো সব কেন্দ্রের প্রচার, দিল্লি থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য হচ্ছে। আর তিনি রাস্তায় বেরোলেন, কখনো ঝাড়ু দিলেন, কখনো ত্রাণ দিলেন, কখনো মাইকিং করলেন। এই করে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি এমন একটা জায়গায় নিয়ে গেলেন, আর তৃণমূলের যারা প্রবক্তা তারা এসে টিভিতে বলতে লাগলেন মুখ্যমন্ত্রীর সামনে থেকে লড়াই করছে। আর এই আজকে 27 এপ্রিলে এসে আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী একটা কমিটি তৈরি করে দিলেন, মন্ত্রীদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করে দিলেন, এবং উনি বললেন যে ওরাই এখন থেকে দেখবে। উনি পিছন দরজা দিয়ে বেরিয়ে গেলেন। যখন সারা রাজ্যের মানুষ হাহাকার করছে, আপনার আমি নিউজগুলো দেখছিলাম 25 এপ্রিল। দেবাংশু বলতে চাইছে, ব্যাখ্যা দেবাংশু বলছেন। আচ্ছা, প্রথমেই একটা কথা বলি, আমি বক্তব্যটার কাউন্টার প্রণয়দার কথা দিয়ে শুরু করছি না, এর আগে অধীর চৌধুরীর আপনারা একটা দেখালেন। মাননীয় অধীর চৌধুরী তার বক্তব্যের মধ্যে একটা জায়গায় বললেন যে কেন্দ্র দিচ্ছে না বলে ঢিলেমি করাটা তো ঠিক না। উনি পশ্চিমবঙ্গের কথা বললেন এবং উনি উদাহরণ দিলেন কেরালা লড়ছে, রাজস্থান লড়ছে। উনি মনে হয় জানেন না রাজস্থান কেরালা দুটো রাজ্যই কেন্দ্রের কাছে আলাদা প্যাকেজের দাবি করে দিচ্ছে। যাই হোক, সেটা পরের কথা। এখন অধীরদা যে বললেন যে পশ্চিমবঙ্গটা বলে ঢিলেমি করছে, অধীর মনে হয় এটা জানা উচিত এবং বাংলার একজন প্রতিনিধি হিসাবে তার এটা আরো দৃঢ় কণ্ঠে বলা উচিত যে পশ্চিমবঙ্গ সরকার শুরু থেকে, এটা অনেকেই ভুলে যাচ্ছেন যে কেরালা ভারতবর্ষের মধ্যে প্রথম পজিটিভ কেস রেজিস্টার করেছিল এবং আপনার রাজ্য গোটা দেশের প্রায় 70% রাজ্য আক্রান্ত হওয়ার প্রায় 47 দিন পরে পশ্চিমবঙ্গে প্রথম কেস আসে। ফলে স্বাভাবিকভাবেই অন্যান্য রাজ্য যে হারে টেস্ট করেছিল বা যে হারে টেস্ট কিটের থেকে, সেই জায়গাটা পশ্চিমবঙ্গ পায়নি। এবার জায়গাটা কি, বাংলা কেরলের সাকসেস স্টোরি ইউনিক। আমরা সেটা নিয়ে আলাদা একটা অনুষ্ঠানও করতে পারি, ইনফ্যাক্ট পরিকল্পনা আছে। দেবাংশু, প্রণয়দা যেটা বলছেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে পুরোটা দেখছিলেন, হঠাৎ আজকে তিনি কেন একটা মন্ত্রী সভার কিছু সদস্যদের এবং অন্যদের ওপর দায় দিলেন? তিনি তো নিজেই পুরোটা দেখছিলেন। দেবাংশু, এখন বিষয়টা হচ্ছে, আমি সেই জায়গাটাই বলতে চাইছি যে কেন্দ্রের কাছে রাজ্য সরকার 5 লাখ পিপিই চেয়েছি কিন্তু আমরা 3.5 লাখ। সমস্যা হচ্ছে কেন্দ্রের কাছে চেয়ে বসে, কিন্তু কেন্দ্রও বলে দিয়েছে পাঠাবে, পাঠালো না। ফলে রাজ্য সরকারকে নিজের উদ্যোগে কিনতে হলো। টাইমস অফ ইন্ডিয়া একটা রিপোর্ট বেরিয়েছে, পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে একমাত্র রাজ্য যারা স্বাবলম্বী হতে পেরেছে, সবচেয়ে বেশি মাস্ক তৈরি করেছে, সবচেয়ে বেশি স্যানিটাইজার তৈরি করেছে। এবার আসি প্রণয়দার কথা। প্রণয়দা, আপনি মনে হয় ভুলে গেছেন এই কিট নিয়ে রাজ্য সরকারের নিয়ে এত কথা বললেন। দিল্লি হাইকোর্টে একটা মামলা যেখানে জানতে পারা যাচ্ছে এই যে চায়না কিটগুলো আপনারা কিনছেন, একের সময় চলে বেড়ান চায়নাকে বয়কট করে উঠতে আজ অব্দি পারলেন না।
টাকা থেকে কিট কিনেছেন, যে কিটগুলো আপনি 900 টাকা দিয়ে কিনেছে কেন্দ্রীয় সরকার, এবং জিনিসটার অরিজিনাল দাম হচ্ছে 245 টাকা। আইসিএম এর কাছে যেটা 4 টাকাতে বিক্রি করেছে, চীনের থেকে কিনেছে 245 টাকা। অর্থাৎ পার কিটে 3 টাকার ওপরে কাটমানি খেয়েছে কেন্দ্রীয় সরকার। এটা ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে একটা মামলা রয়েছে। অর্থাৎ মানুষের জীবনে একদিন থেকে এত কাটমানি খেলেন, তারপরে আবার কিট আনালেন, সেটাও বাংলা বললো, বাংলার কথা শুনলেন না। যখন রাজস্থানের মতো রাজ্যগুলো বললো, তখন আপনারা সেই কিটটাকে ফেরত নিয়ে এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে করতে হচ্ছে, যখন কোনো কিট নেই আমাদের হাতে কেন্দ্র দেওয়া। রাজ্য সরকারকে নিজে উদ্যোগ আনতে হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কেস রেজিস্টার হওয়া থেকে বাংলায় 100টা আপনার চেক পয়েন্ট ব্লক করে দিয়েছে। বেশ, এখানে আমি দেবাংশুর রাজনৈতিক অ্যাঙ্গেলটা বাদ দিয়ে প্রণাদা একটা জিনিস কিন্তু মানতে হবে, এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট নিয়ে যেটা হলো, মানে আমি বলছি অলিক কুনাট্য রঙ্গ বললে একটুও বাড়িয়ে বলা হয় না। আজকে নির্দেশিকা জারি করে বলা হচ্ছে যে এই কিট সব রাজ্যগুলোকে ফেরত পাঠাতে হবে। প্রণয়দা, কোথাও একটা আমি রাজনীতি বাদ দিন, স্ক্যাম বাদ দিন, পরিকল্পনার অভাব ছিল, একেবারে স্পষ্ট হয়ে গেছে আজকে। দেখুন সুমনদা, এই পরিস্থিতিটার জন্য তো কেউ প্রস্তুত ছিল না, এবং এই পরিস্থিতিটা যখন এসছে, এবং কিট কোথা থেকে নেবেন? যারা সরবরাহ করতে পারবে তাদের কাছ থেকে নেবেন। যখন এই সংক্রমণটা কম আকারে ছিল, তখন আপনি জানেন যে কিটগুলো যখন আসতো, তখন একটা জায়গাতে সেটা টেস্ট করে সব জায়গায় পাঠানো হতো। কিন্তু এই অল্প সময়ের মধ্যে যখন ব্যাপকভাবে ছড়িয়ে গেল, কেন্দ্রীয় সরকারও সেটা বলেছে যে সেই টেস্ট করার সময়টা পায়নি, কিন্তু যখন কমপ্লেন এসছে তখন সেটা নিয়েছে। কিন্তু আমার যেটা মনে হয় যে দর্শকদের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে, সেটা হলো যে র্যাপিড টেস্টের কিট আর করোনা সংক্রান্ত কিটের মধ্যে আমরা মনে হয় গুলিয়ে ফেলছি। করোনা সংক্রান্ত কিট পশ্চিমবঙ্গে যথেষ্ট সাফিসিয়েন্ট আছে, এবং পশ্চিমবঙ্গে আমার হিসাব মতো 29,000 কিট আছে। কয়েকদিন আগেকার তথ্য, সেখানে আপনার টেস্ট হয়েছে 5 থেকে 6,000। না, দর্শকরা সব জানেন, কিচ্ছু বলার নেই। প্রথমে হচ্ছে মানে সোয়াব টেস্টের যে কিট, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহে যে উদ্যোগটা হয়েছিল, দর্শকদের বিস্তারিত এই র্যাপিড টেস্ট কি তার বিস্তারিত একাধিক প্রতিবেদনে এই অনুষ্ঠানেই দেখিয়েছি। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস প্রণাদা, এটা আমি আপনার সঙ্গে একমত। হ্যাঁ, এবার ধরুন হঠাৎ করে যদি ডিমান্ড তৈরি হয়, এবং যেখানে কিট আছে সেখান থেকে তো আমদানি করতে হবে। এবার সেটা যদি চাইনার প্রস্তুতি, চাইনা ভাইরাস ছাড়ানোর পরে তারা যদি জানে যে এই ডিমান্ড হবে, তারা কিট তৈরি করে রাখে, তখন সরকারের কাছে বিকল্প কি আছে? সরকারের কাছে যদি বিকল্প থাকতো, এবং আপনি জানেন চাইনা ছাড়া অন্য জায়গা থেকেও এসছে। এবার যখন চাইনা থেকে এসছে কিটের কমপ্লেন, ফল্টি কিট, ফল্টি পদ্ধতি দুটোই সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেনি। না সুমনদা, একটা কথা মনে রাখতে হবে, ফল্টি আপনাদের দেখাতে চাইবো যে আজকে এই লকডাউন নিয়ে আমি আসবো দুজনের কাছেই আসবো। মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি অভিযোগ তুলেছেন, পাশাপাশি নাম না করে কেন্দ্রীয় দল এবং রাজ্যপালকেও কটাক্ষ হেনেছেন, দেখাবো। Public awareness still needs to be improved. People are still not maintaining the desired social distance. লকডাউন বিধি মানার কড়া নির্দেশ আছে, তাও তা মানা হচ্ছে না। অভিযোগ উত্তরবঙ্গে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধানের। এদিন সকাল 10টা নাগাদ শিলিগুড়ির জ্যোতিনগর ঘুরে দেখে কেন্দ্রীয় প্রতিনিধি দল। করোনায় মৃত কালিম্পংয়ের মহিলা জ্যোতিনগরে আত্মীয়ের বাড়িতে কিছুদিন ছিলেন, সেই এলাকা ঘুরে দেখেন তারা। এরপর জলপাইগুড়ির রাজগঞ্জের বেসরকারি হাসপাতালে যান কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। সেখানে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি 13 জন। এরপর জলপাইগুড়ির কোভিড হাসপাতাল পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দল। Public awareness still needs to be improved because what we are seeing that public in many places is still not observing the distance which they are supposed to be maintaining. Many things we have taken the data from the hospital and we will study that, discuss it among ourselves and then we'll give the report. দক্ষিণবঙ্গের 4 জেলা পরিদর্শনে দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রতিনিধি দলটি এদিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় যায়। পাঁশকুড়ার মেচো গ্রামে করোনার চিকিৎসার নির্ধারিত হাসপাতাল ঘুরে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর এই পরিস্থিতিতেই এদিন রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল টিম পাঠানোর যৌক্তিকতা কি? এই সময় কাজ করবো না, ওদের সকাল থেকে হাজিরা দেবো 10 জনকে? একটা অফিসার 10 জনকে হাজিরা দেবে না? একটা অফিসার ওই বেডে কে নেই, ওইখানে ব্লাডের সমস্যা, ওইখানে কোয়ারেন্টাইনের সমস্যা, ওখানে একটা ডাক্তার পজিটিভ হয়ে গেছে, কিভাবে কি করবে? সেটা করবে না এটা করবে? কোনটা করবে? অ্যাসিস্ট করতে যে কেউ আসতে পারে, বাট নন কোঅপারেশনের জন্য নয়। প্লিজ, দিস ইজ নট দ্য টাইম। মুখ্যমন্ত্রীর অভিযোগ, লকডাউন নিয়ে কেন্দ্রের নির্দেশিকাতেও কোনো স্বচ্ছতা নেই। গভর্নমেন্ট যেটা বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, আর যেটা নির্দেশ দিচ্ছে, দুটোর মধ্যে ক্ল্যারিটির অভাব আছে। লকডাউন
আর সব খুলে দেওয়া দুটো একসাথে চলতে পারে না। ঘরে হয় তালা দিতে হবে, নয় চাবি খুলতে হবে, হয় খোলা থাকবে নয় বন্ধ থাকবে, মাঝখানে তো এটা হয় না আধা তালা আধা চাবি। এই ইস্যুতে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিরোধীরা। পশ্চিমবঙ্গ সরকারের প্রতি মানুষের আস্থা নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের সঙ্গে করোনা নিয়ে লুকোচুরি খেলছে। প্রকৃত তথ্য মানুষ জানে, তাহলে আপনি মানুষকে বাঁচাতে পারবেন। আপনি কিছু জায়গাতে গিয়ে কি করলেন, সংখ্যাকে চেপে দেওয়ার ব্যবস্থা করলেন, মৃতের সংখ্যা জানাবেন না। কেন্দ্রের থেকে টাস্ক ফোর্স গেল, তাদের চাপে তাদের ঠেলাই আপনি এবার তথ্য জানাতে আরম্ভ করলেন। তাতে মানুষ কি দেখলো, হঠাৎ করে 57 জন মানুষের মৃত্যু হয়ে গেছে। লকডাউন তরজার নেপথ্যে রাজ্যের বিরুদ্ধে ফের করোনা তথ্য গোপনের অভিযোগে সরব বিজেপি, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক টানাপোড়েন। পলিটিক্যাল উইল এবং সুস্থ মানসিকতার দরকার, দুটোরই অভাব আমরা মমতা ব্যানার্জি গভর্নমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে আমরা দেখছি। ফায়ার ওয়াল ব্যুরোক্র্যাটদের উনি বসিয়েছেন, একটা তো টেস্টিং কিভাবে হবে তার উপরে একটা ডেটা সাপ্রেস করার জন্য, এছাড়া কোভিড অডিট কমিটি যারা মৃত্যুর নাম্বারটাকে সাপ্রেস করছে, রাতের অন্ধকারে পুলিশ পিপিই কর্মীরা দেহ জ্বালানোর চেষ্টা করছে। পাল্টা এক স্বাস্থ্যকর্তার মৃত্যু নিয়ে বাবুল সুপ্রিয়র করা টুইট নিয়ে আক্রমণ করেছে তৃণমূল। বাবুল সুপ্রিয় ডব্লিউপিডিএফ এর কোর্টকে খারাপভাবে ব্যবহার করেছেন, বিজেপি টুইটার হ্যান্ডেল তাদের কোর্টকে ব্যবহার করেছে, তার জন্য ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সেক্রেটারি স্ট্রংলি কন্ডেম করে টুইট করেছে। সব মিলিয়ে লকডাউন ইস্যুতে রাজ্য রাজনীতিতে দরজা অব্যাহত। এবিপি আনন্দ। আমি দ্রুত দেবাংশু ভট্টাচার্য এবং প্রণয় রায়ের কাছে আসবো। দেবাংশু, তুমি জানো যে আজকে গোটা রাজ্য এবং অবশ্যই এই কলকাতা শহর রেড, অরেঞ্জ এবং গ্রিন জোনে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এর আগে 15ই এপ্রিল এই রংগুলোতেই বিভক্ত করেছিল কেন্দ্র সরকার গোটা দেশকে, হটস্পট ঘোষিত হয়। রাজ্যের ক্ষেত্রে এই চিহ্নিতকরণ এবং প্রকাশ্যে ঘোষণা করা একটু দেরি হয়ে গেল নাকি? আরো 15 তারিখের পরেই করা যেত নাকি? দেবাংশু। দাদা, আমি প্রথম একটু আগের উত্তরটা দিই। প্রথম কথা হচ্ছে, সংবাদ সংস্থা সূত্রে আমরা যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব বিভিন্ন রাজ্যদের নিয়ে মিটিং করেছিল যে করোনা কোভিড পরিস্থিতি সেই রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার কেমন। তো সেই মিটিং থেকে উঠে আসে সবচেয়ে খারাপ কন্ডিশন আসাম, বিহার এবং ইউপি। জেনে রাখা ভালো যে আসামে বিজেপি সরকার, বিহারে বিজেপি জোট সরকার, ইউপিতে তো বিজেপি সরকার, কোনোটাতে কেন্দ্রীয় টিম যায়নি। এবার প্রশ্ন হচ্ছে অডিট টিম নিয়ে। দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, যার মধ্যে পাঞ্জাব কংগ্রেস শাসিত, মহারাষ্ট্র জোট শাসিত, উত্তরপ্রদেশ বিজেপি শাসিত, দিল্লি কেজরিওয়াল শাসিত, এই চারটে কোভিডের অডিট কমিটি তৈরি করেছে, কিন্তু কেবল বাংলা নিয়ে উঠছে। WHO তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে মৃত্যুর ক্ষেত্রে আলাদা করে উল্লেখ রাখতে হবে, কারণ দুর্ঘটনা নিয়ে একটা তথ্য আসছে, কেউ যদি করোনা আক্রান্ত হয়ে দুর্ঘটনায় কেউ দুর্ঘটনায় মারা যান, ডায়ালাইসিস সুগার আছে, তাহলে তার কি মৃত্যুর কারণ সুগার হবে? এটা অ্যাকচুয়ালি নয়। আমার প্রশ্ন, যদি করোনা পেশেন্ট থাকেন, তিনি যদি দুর্ঘটনায় মারা যান, তাহলে কি তার কারণটা কি লিখতে হবে? কোভিড, এটা তো দুর্ঘটনা লিখতে হবে, এক্ষেত্রে দুর্ঘটনার সাথে তুলনাটা নয়। রেসপিরেটরি সমস্যা আছে, এইরকম সমস্যাজনিত যে কোনো মৃত্যুর ক্ষেত্রেই যদি তার কোভিড পজিটিভ থাকে সেটা লিখতে হবে। আমার কাছে এই মুহূর্তে ওয়ান সরকার ক্রিয়েশনের ডিটেল রিপোর্ট আছে, আমি পড়ে আপনাদের সেটা নিয়ে ভুল ভারত তরফ থেকে চালানো। বেশ বেশ বেশ, আমি কোভিড এবং কোমরবিডিটির তথ্য নিয়ে একাধিক পূর্ণাঙ্গ অনুষ্ঠান করছি, আমি ওই বিতর্কে ঢুকবো না। এটা নিয়ে আমার দেবাংশুকে বলার প্রচুর পয়েন্ট আছে, কিন্তু আমি প্রণয়দার কাছে দেবাংশুর পয়েন্ট নিয়ে আসবো। প্রণয়দা, 13 নম্বর যখন কেন্দ্রীয় দল এসেছিল তখন বাংলা ছিল 13 নম্বরে, সেখানে দ্বিতীয় নম্বরে ছিল গুজরাট। গুজরাটের টিম অনেক পরে নির্ধারিত হলো যে গুজরাটে যাবে, তখন কিন্তু 13 নম্বর রাজ্যে আগে গেল। দেবাংশু বলছে যে রাজনৈতিক উদ্দেশ্যে, মুখ্যমন্ত্রী আজ সেই ইঙ্গিতে দিয়েছেন। প্রণয় রায়। দেখুন সুমনদা, আমি তো বুঝতে পারছি না যে কেন্দ্রীয় টিম নিয়ে কেন এত প্রশ্ন হচ্ছে। আমি ধরে নিলাম যে পশ্চিমবঙ্গে খুব ভালো কাজ হয়েছে, আমি ধরে নিলাম এটা, অন্য রাজ্যে ভালো হয়নি, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে খুব ভালো কাজ হয়েছে। তো কেন্দ্রীয় টিম এসে যদি এটাকে পর্যবেক্ষণ করে, এটা তো তাদের ক্ষেত্রে লার্নিংও হতে পারে, এটা তো অন্য রাজ্যে ইমপ্লিমেন্ট হতে পারে। আমি ধরে নিলাম যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে খুব ভালো কাজ হয়েছে, কেন্দ্রীয় টিম এসে গোটা ঘুরলো, ঘুরে দেখে তারা রিপোর্ট দিল পশ্চিমবঙ্গে খুব ভালো কাজ হয়েছে, পশ্চিমবঙ্গ সারা দেশের কাছে মডেল হতে পারে। এই পজিটিভ থিঙ্কিংটা কেন আসছে না? আজকে আপনারা যে খবর দেখাচ্ছেন, এই কালীগঞ্জের যে ঘটনা, কালীগঞ্জের একজন বৃদ্ধ রাত্রিবেলা অসুস্থ হয়ে 3টে হসপিটাল ঘুরে একটা হসপিটালে জায়গা পেল, সেখান থেকে রাত্রি 2টোর সময় বেরিয়ে এলো, পুরনো প্রেসক্রিপশন দেখে ওষুধ কিনে সেটা খেয়ে বাড়ি চলে গেল, বললো যে না ওইখানে ওনার চোখের সামনে একজন মারা গেছে। এটা যদি কেন্দ্রীয় টিম না আসতো তাহলে কি এই অবস্থা পশ্চিমবঙ্গের পাল্টে যেত? সুমনদার, আপনার হয়তো মনে আছে, আপনার শোতে দাঁড়িয়ে গিয়ে আমি এবং আমার দলের একাধিক নেতারা তারা বারবার বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে আমরা অনুরোধ করেছি, এই সময় রাজনীতি বন্ধ করে মানুষের জন্য কাজ করুন। আজকে উনি বলছেন সহযোগিতা। সহযোগিতা কাকে বলে?
আমাদের রাজ্যে এখানকার যারা এমপি আছে তারা তার নিজের এলাকায় যেতে পারছে না, কেন্দ্রীয় মন্ত্রীকে ঘরে আটকে রাখা হয়েছে, অথচ মানুষ ত্রাণ পাচ্ছে না। খবর পাচ্ছি যে রেশনের চাল চুরি হয়ে যাচ্ছে, সেখানে মমতা ব্যানার্জি মাস্ক বিতরণ করছেন, মমতা ব্যানার্জি রাস্তা ঝাড় দিচ্ছেন, গোল্লা কাটছেন, তার ক্ষেত্রে রাজনীতি নেই। অর্থাৎ দেবশ্রী চৌধুরীর কথা বলছেন, যিনি রায়গঞ্জের বিরোধীরা বেরোতে পারছেন না, সাংসদদের আটকে রাখা হচ্ছে। বলছেন কোভিডে আটকে রাখার ঘটনা, কোয়ারেন্টাইনে থাকতে চাইছেন না, দেবশ্রী রায় বেরিয়ে পড়ছেন রাস্তায়, ওটাকে ঘরে আটকে রাখার কথা বলছেন না। আর আপনি সহযোগিতার কথা বলছেন, প্রথম থেকে কেন্দ্রীয় সরকার আইসিএমআর এর প্রত্যেকটা নির্দেশ রাজ্য সরকার হুকুম পালন করেছে। তৃণমূলের এমপিরাও তো দিল্লি থেকে এসছে, তৃণমূলের এমপিরাও তো দিল্লি থেকে এসছে, তারা কজন কোয়ারেন্টাইনে আছে? মানুষকে থেকে যে সমস্ত তৃণমূলের এমপি এসছে তারা কজন কোয়ারেন্টাইনে আছে? বিশ্বাস করুন, এই তরজা আমি একেবারে অনির্দিষ্টকাল চালিয়ে যেতে পারতাম এবং চালিয়ে যেতাম যদি এই তরজা থেকে ওই যে কটা বেড দরকার না কোভিড রোগীদের, সেই কটা বেডের কোনো সুরাহা হতো, কিন্তু হবে না। অর্থাৎ এই তরজা এখানে আমি শেষ করছি। পরবর্তী এপিসোডে নিঃসন্দেহে আবার আমরা রাজনৈতিক দলের কথা শুনবো, কিন্তু ছোট্ট একটা বিরতির পর দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাবো। এক হচ্ছে যে কলকাতার কোন কোন রাস্তা, কোন কোন গলি একেবারে স্পষ্ট করে আজকে রাজ্য সরকার নির্দিষ্ট করে দিয়েছে, কোনটা রেড, কোনটা অরেঞ্জ, কোনটা গ্রিন জোন, বিশেষ করে রেড জোন কোন কোন জায়গা, নাগরিকদের স্বার্থে বিস্তারিতভাবে আমরা দেখাবো বিরতির পর। এবং পাশাপাশি সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের সেই রিপোর্ট যা কোথাও একটা আশার আলো জাগিয়েছে। বলেছিলাম যে ওই কালো মেঘের আড়ালে রূপলি রেখাটা যেখানে পাবো আপনাদের জন্য তুলে আনবো ছোট্ট একটা বিরতির পর। এক্ষুনি ফিরছি। রাজ্য সরকার একেবারে স্পষ্ট করে রেড জোন, অরেঞ্জ জোন এবং গ্রিন জোন আজকে চিহ্নিত করলো এবং খুব পরিষ্কার মুখ্যমন্ত্রী বলে দিলেন যে রেড জোনে যদি পরিস্থিতির উন্নতি হয় সেটা অরেঞ্জ জোন বা ইয়েলো জোনে চলে যাবে, ইয়েলো জোনে পরিস্থিতির উন্নতি হলে গ্রিন জোনে, কিন্তু যদি ধরুন দেখা যায় যে গ্রিন জোনে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছেন, সেটাও রেড জোন হয়ে যেতে পারে। আপাতত রেড জোনের কি তালিকা, কোন কোন রাস্তার কথা বলা হয়েছে এই সরকারি নির্দেশিকায় আপনাদের জন্য দেখাবো। আগামী 21শে মে পর্যন্ত আমি চাই আমরা 21শে মে পর্যন্ত একটু সাবধানে চলবো, কারণ 49 ডেজ আপনাদের আমি আগেও বলেছি, এখনো বলছি। সুতরাং গ্রিন জোন আমি রিল্যাক্সেশন করব, কিন্তু গ্রিন জোন আবার যখন রেড হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার সেটা মানতে হবে। আবার রেড জোন যখন অরেঞ্জ হয়ে যাবে একটু রিল্যাক্স করব। এগুলো কিন্তু একটা সিস্টেমের মধ্যে এখন চলবে আপ টু 21শে মে পর্যন্ত, আমরা এটা বলে দিচ্ছি। করোনা উদ্বেগ বাড়ছে, এই পরিস্থিতিতে 4টি জেলায় 348টি কন্টেনমেন্ট জোনের ঘোষণা করল রাজ্য সরকার। কলকাতায় 227টি সংক্রমিত জোন হল অভয় মিত্র স্ট্রিট, শ্যামপুকুর, জে.কে. ঘোষ রোড, লাল ময়দান, কৃষ্ণা মল্লিক লেন, বেলগাছিয়া রোড, অনন্ত দেব লেন, টালা পার্ক অ্যাভিনিউ, রাজা মনীন্দ্র রোড, রানী হর্ষমুখী রোড, চন্দ্রনাথ সিমলায় লেন, পাইকপাড়া, বেলঘরিয়া, উমাকান্ত সেন লেন, ক্ষুদিরাম বসু সরণি, বেলগাছিয়া রোড, রেল কোয়ার্টার, কলকাতা স্টেশন ঝুপড়ি, রায়চরণ সাধুকা রোড, ইন্দিরা বিশ্বাস রোড, ওলাইচন্ডী রোড বস্তি, কে ঘোষ রোড, ক্ষুদিরাম বসু সরণি, শিরিশ চৌধুরী লেন, নীলমণি মিত্র রোড, বনমালী চ্যাটার্জি লেন, তারক বসু লেন, শশীভূষণ চ্যাটার্জি লেন, শ্যামাচরণ মুখার্জি লেন, বিটি রোড কাশীপুর, কেসি রোড চিড়িয়ামোড়, খগেন চ্যাটার্জি রোড, কেসি রোড কাশীপুর, করিম বক্স রোড কাশীপুর, শেঠপুকুর রোড কাশীপুর, যোগেন মুখার্জি রোড, বঙ্গ সেন লেন, শচীন মিত্র লেন, বিধান সরণি লেন, বাগবাজার স্ট্রিট, বোসপাড়া, আনন্দ চ্যাটার্জি লেন, গিরিশ অ্যাভিনিউ, শ্যামপুকুর স্ট্রিট, নবকুমার রাহা লেন, নলিন সরকার স্ট্রিট, শ্যামবাজার, শিকদার বাগান স্ট্রিট, জ্ঞানেন্দ্র মিত্র লেন, অরবিন্দ সরণি, ভবনাথ সেন স্ট্রিট, মোহনলাল স্ট্রিট, দেবনারায়ণ দাস লেন, আরজিকর রোড, ক্যানাল ওয়েস্ট রোড, মানিকতলা, বিবেকানন্দ রোড, মুন্সিপাড়া লেন, কলিমুদ্দিন লেন, কালী ব্যানার্জি লেন, সিমলা রোড, খাসমহল স্ট্রিট, হাজি জাকারিয়া লেন, আরডি স্ট্রিট, বিনায়ক টাওয়ার, রাজা ধীরেন্দ্র স্ট্রিট, লালবাগান নিরোদ বিহারী, বেনিয়াটোলা স্ট্রিট, জোড়াবাগান, হরি ঘোষ সরণি, ভীম ঘোষ লেন, রামনারায়ণ ভট্টাচার্য লেন, দুর্গাচরণ মিত্র স্ট্রিট, ছিদাম মুদি লেন, রবীন্দ্র সরণি, বিকে পাল অ্যাভিনিউ, গরানহাটা স্ট্রিট, সোনাগাছি লেন, বিডন স্ট্রিট, ইমাম বক্স লেন, জয়মিত্র স্ট্রিট, তারক চক্রবর্তী লেন, মসজিদ বাড়ি স্ট্রিট, চন্দ্র ঘোষ লেন, জারিফ লেন, এমডি রোড, কাশী দত্ত স্ট্রিট, উল্টোডাঙ্গা মেন রোড, বিপ্লবী বারিন ঘোষ সরণি, পটুয়াপাড়া লেন, নারকেলডাঙ্গা মেন রোড, নারকেলডাঙ্গা নর্থ রোড, সিআইটি রোড, ফুলবাগান, মতিলাল বসাক লেন, রামকৃষ্ণ সমাধি রোড, বেলেঘাটা মেন রোড,
বারোয়ারিতলা রোড, কবি সুকান্ত সরণি, মন্ডল স্ট্রিট, জোড়াবাগান, সুজেন্দ্র শেঠ লেন, স্ট্র্যান্ড রোড, বড়বাজার, সোনাপট্টি, নির্দোহার ঘাট স্ট্রিট, নেতাজি সুভাষ রোড, বটতলা স্ট্রিট, হরিরাম স্ট্রিট, দিগম্বর জৈন টেম্পল রোড, রামকুমার রাঠি লেন, হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট, খেলাত ঘোষ লেন, ব্রজদুলাল স্ট্রিট, লালমাধব মুখার্জি লেন, পিকে টেগর স্ট্রিট, কালীকৃষ্ণ টেগর স্ট্রিট, পাথুরিয়া ঘাটা স্ট্রিট, অক্ষয় দত্ত লেন, নিমতলা ঘাট স্ট্রিট, বৈষ্ণব শেঠ লেন, রমেশ দত্ত স্ট্রিট, রামকৃষ্ণ বাগচি লেন, রাধা প্রসাদ লেন, বিবেকানন্দ রোড, রাজা রাজনারায়ণ স্ট্রিট, রাজাবাজার, এমএন চ্যাটার্জি সরণি, হরিনাথ দে রোড, বারাণসী ঘোষ সেকেন্ড লেন, গিরিশ পার্ক, শিব ঠাকুর লেন, শিকদারপাড়া সেকেন্ড লেন, রাজা ব্রজেন্দ্র স্ট্রিট, শিকদারপাড়া স্ট্রিট, রায় লেন, হাঁসপুকুর ফার্স্ট লেন, হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট, বেচু চ্যাটার্জি স্ট্রিট, আমহার স্ট্রিট, হেরম্ব দাস লেন, এমএম বর্মন স্ট্রিট, শম্ভু চ্যাটার্জি স্ট্রিট, মিত্র লেন, মুক্তারামবাবু স্ট্রিট, বালক দত্ত লেন, বাগ স্কোয়ার, হর্ষি স্ট্রিট, রাজাবাজার, কাইজার স্ট্রিট, সিয়ার অ্যাভিনিউ বড়বাজার, এমজি রোড, কলেজ স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, সুরেন্দ্রলাল পাইন লেন, রাধানাথ মল্লিক লেন, গোপাল মল্লিক লেন, প্রতাপ চ্যাটার্জি লেন, হরিশ শিকদার পথ, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, জগবন্ধু লেন, মুচিপাড়া, শ্রী গোপাল মল্লিক সরণি, গোবিন্দ সেন লেন, রাম ব্যানার্জি লেন, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, নবীনচন্দ্র বড়াল স্ট্রিট, আমড়াতলা স্ট্রিট, রবীন্দ্র সরণি, পিয়ার্স লেন, সাগর দত্ত লেন, দেবেন্দ্রনাথ মল্লিক স্ট্রিট, টেরিটি বাজার, কলুটোলা স্ট্রিট, স্কট লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, মমতা মুখার্জি রো, নটবর দত্ত রো, শশীভূষণ দে স্ট্রিট, মেডিকেল কলেজ বিসি রায় স্টুডেন্টস হস্টেল, সিআর অ্যাভিনিউ, তলতলা রোড, ব্ল্যাকম্যান স্ট্রিট, স্মিথ লেন, লালমোহন ভট্টাচার্য লেন, এজেসি বোস রোড, ছাতুবাবু লেন, সিআইটি রোড, পামার বাজার, আনন্দপালিত, হাতিবাগান রোড, বেনিয়াপুকুর, হরেকৃষ্ণ কোনার রোড, কিম্বার স্ট্রিট, ওস্তাগার লেন, সুন্দরীমোহন অ্যাভিনিউ, মানসী দত্ত রোড, অঞ্জুমান রোড, ক্যান্টোফার লেন, মফিদুল ইসলাম লেন, ওয়েলিংটন স্ট্রিট, গোরাচাঁদ লেন, কাশীপাড়া লেন, সার্কাস অ্যাভিনিউ, সনওয়ার্দী অ্যাভিনিউ, পার্ক স্ট্রিট, লিন্টন স্ট্রিট, ম্যাকলিয়ড স্ট্রিট, আলিমুদ্দিন স্ট্রিট, রানী রাসমণি গার্ডেন লেন, ক্যানাল সাউথ রোড, শিবতলা লেন, পূর্বায়ন চিংড়িঘাটা, ট্যাংরা স্ট্রিট, ক্রিস্টোফার রোড, ডিসি দে রোড, তিলজলা রোড, তপসিয়া রোড সাউথ, লোয়ার রেঞ্জ, বেকবাগান, তপসিয়া, ব্রাইট স্ট্রিট, সার্কাস অ্যাভিনিউ, করিম হোসেন লেন, কনভেন্ট লেন, দেবেন্দ্র চন্দ্র দে রোড, রাধানাথ চৌধুরী রোড, গোবিন্দ খটিক রোড, এন্টালি, পার্ক স্ট্রিট, তালতলা, ওয়েস্ট রেঞ্জ, সার্কাস অ্যাভিনিউ, ব্রাইট স্ট্রিট, ঝাউতলা, পার্ক স্ট্রিট, সার্কাস অ্যাভিনিউ, ব্রাইট স্ট্রিট, পাম অ্যাভিনিউ, তিলজলা লেন, সিকে লেন, সার্কাস অ্যাভিনিউ, মিয়াজান ওস্তাগর লেন, তপসিয়া রোড, গোলাম জেলানি খান রোড, গুলচাঁদ রোড, শপ গনি ফর্স্ট লেন, রায়চরণ ঘোষ লেন, নাফিস অ্যাপার্টমেন্ট, জিএল খান রোড, বন্ডেল রোড, এম বালিগঞ্জ প্লেস, আহিরি পুকুর, করেয়া রোড, হাজরা রোড, বালিগঞ্জ, বেলতলা রোড, পণ্ডিতিয়া রোড, লেক অ্যাভিনিউ, এসপি মুখার্জি রোড, হাজি মহসিন রোড, এলগিন রোড, ফার্ন রোড, পদ্মপুকুর রোড, রানী শঙ্করী রোড, চেতলাহাট রোড, জাজেস কোর্ট রোড, ডায়মন্ড হারবার রোড, ওয়াটগঞ্জ, মোহনচাঁদ রোড, জেকে রোড, ইকবালপুর, গঙ্গাধর ব্যানার্জি লেন, মোমিনপুর রোড, ভূকৈলাস রোড, কার্ল মার্কস সরণি, সাউথ ইস্টার্ন রেলওয়েজ অফিসার্স কলোনি, সবজি বাগান লেন, কালীঘাট রেলওয়ে সাইডিং কোয়ার্টার, শরৎ ঘোষ গার্ডেন রোড, রহিম ওস্তাগর রোড, হিন্দ রোড, ব্রিজি শিবতলা সেকেন্ড লেন, রামকৃষ্ণনগর গড়িয়া, আনন্দপল্লী পূর্ব পুটিয়ারি, এপিসি পার্ক বাঘাযতীন, রাজডাঙ্গা মেইন রোড, মাদুরদহ হাউজিং, চৌবাগা মাঝিপাড়া, উপহার লাক্সারি কমপ্লেক্স চকগড়িয়া, শহীদ স্মৃতি কলোনি পঞ্চসায়র, বাঘাযতীন পার্ক, নয়াবাদ, রায়বাহাদুর রোড, বিএল শাহ রোড, ডায়মন্ড সিটি সাউথ, বেহালা এয়ারপোর্ট রোড, মিঠাতলা বটতলা রাজবাগান, একে রোড, লেনিন রোড, প্রিন্স দিলওয়ার ঝা লেন, পাহাড়পুর মেটিয়াবুরুজ, শ্যামলাল লেন, কষাই মহল্লা, দেওয়ান বাগান, মসজিদ তালাব লেন, কটন মিল লাইন, সন্তোষ রায় রোড, ফতেপুকুর ফার্স্ট লেন সেকেন্ড লেন, ব্রজমণি দিব্য রোড, সুবানাপাড়া, নারায়ণ রোড, ডক্টর বীরেশ গুহ স্ট্রিট, সাউথ বিয়ঞ্জতলা ধাপা, ডিহি শ্রীরামপুর রোড। হাওড়ায় 56টি সংক্রমিত জোন হল ব্যানার্জি বাগান লেন, ফকির পাঠক লেন, কালুপাড়া লেন, শ্রী অরবিন্দ রোড, উত্তম ঘোষ লেন, কৈবর্তপাড়া লেন, ভৈরব দত্ত লেন, নন্দীবাগান লেন, অতুল ঘোষ লেন, উপেন্দ্র মিত্র লেন, শ্যামচরণ চৌধুরী লেন, বেলিলিয়াস রোড, সনাতন মিস্ত্রি লেন, জোলাপাড়া মসজিদ লেন, মধুসূদন বিশ্বাস লেন, সাতকড়ি চ্যাটার্জি লেন, রামেশ্বর মালিয়া লেন, বাসুরউদ্দিন মুন্সি লেন, গঙ্গারাম বৈরঙ্গী লেন, রাজবল্লভ সাহা লেন, মহেন্দ্রনাথ রায় লেন, কালীবাবুর বাজার, কৈলাস বসু লেন, কেদার ভট্টাচার্য লেন, গোপাল ব্যানার্জি লেন, চিন্তামণি দে রোড, হাট লেন, মল্লিক ফটক, জিসিআরসি ঘাট রোড, কোইস ঘাট রোড, বনবিহারী বসু রোড, অবিনাশ ব্যানার্জি লেন, কালীকুমার মুখার্জি লেন, গঙ্গা গার্ডেন অ্যাপার্টমেন্ট, শালিমার আরপিএফ ব্যারাক, আন্দুল রোড, কাজীপাড়া লেন, ক্যারি রোড,
কাশী মণ্ডল লেন, গিরিশ ঘোষ রোড, ভট্টনগর, উলুবেড়িয়া আরপিএফ ব্যারাক, সাহারা, সিয়ারদাস সরণি, দক্ষিণ চকপাড়া, ঝাউতলা, বালতিপুরি ইএসআই হাউজিং, ওয়াদিপুর, একবরপুর, লস্করপুর, উত্তর ধুলাগড়, পাঁচড়া, নলপুর, জয়নগর। উত্তর 24 পরগনার 57টি জোন হল এনএন রোড দক্ষিণ দমদম, লেকটাউন ব্লক বি, গোলাঘাট রোড লেকটাউন, দক্ষিণ দাঁড়ি রোড লেকটাউন, গোরক্ষবাসী রোড নাগের বাজার, কবি ভারতচন্দ্র রোড, নিয়োগীপাড়া রোড, বিক্রম সুপারমার্কেট বিটি রোড, নন্দকুমার রোড বরানগর, রথতলা কামারহাটি, ক্লাব টাউন হাইটস বেলঘরিয়া, ওল্ড নিমতা রোড, জাগন্তপল্লী দেশপ্রিয়নগর বেলঘরিয়া, রানী পার্ক বেলঘরিয়া, শরৎপল্লী বেলঘরিয়া, এয়ারপোর্ট 1 নম্বর গেট দমদম, বরিশালপল্লী রহড়া, খালিশাকোটাপল্লী বিরাটি, বিশরপাড়া গাজীবাড়ি মোড় বিরাটি, এম এ সরণি, শিবাচল রোড বিরাটি, গোলবাগান, কবি সত্যেন, পাঠানপুর, পূর্ব আলিপুর নিমতা, ভাটপাড়া, সিথিরপাড়া রোড কাঁকিনাড়া, মহাজাতিনগর আগরপাড়া, প্রসন্ন চ্যাটার্জি রোড ঘোলা, ঘটকপাড়া মনিরামপুর, আউটপোস্ট রোড নয়াপল্লী, কালিকাপুর বারাসাত, শ্রীনিকেতন বারাসাত, মাইকেলনগর মধ্যমগ্রাম, পূর্ব বঙ্কিমপল্লী মধ্যমগ্রাম, পূর্ব উদয়রাজপুর মধ্যমগ্রাম, তুঁতেপাড়া মধ্যমগ্রাম, হাবড়া সমিতি রোড, বটতলা নারায়ণপুর, মনসা শিবতলা রঘুনাথপুর, নিশিকানন্দ তেঘরিয়া ঢালিপাড়া, চিনার পার্ক, তেঘরিয়া শীতলা মন্দির, কৈখালি, হলদিরাম, তেঘরিয়া সেকেন্ড লেন তরুণ সংঘের কাছে, করুণাময়ী সল্টলেক, এফডি ব্লক সল্টলেক, জিসি ব্লক সল্টলেক, এডি ব্লক সল্টলেক, সাধু মুখার্জি রোড ব্যারাকপুর, চন্দ্রশেখর রায় রোড গরিফা, চাঁদিপুর বাদুড়িয়া, আরবি2 রাজারহাট। পূর্ব মেদিনীপুরের 8টি সংক্রমিত জোন হল এগরা পুরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের পাতলাইকা পাড়া ও মাইতি পাড়ার একাংশ, হলদিয়া পুরসভার অন্তর্গত দেভোগ ও দুর্গাচকের একাংশ, হলদিয়া রাজনগর গ্রামের একাংশ, সুতাহাটার পাঁচবেড়িয়ার একাংশ, শহীদ মাতঙ্গিনী ব্লকের বালুগ্রাম ও সবলাড়া গ্রামের একাংশ, মেচেদা স্টেশন সংলগ্ন এলাকার একাংশ, সুতাহাটার বড়তালিয়ার একাংশ, পাঁশকুড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের একাংশ। এবিপি আনন্দ। কালো মেঘের আড়ালে যেখানে রূপলি রেখা দেখব আপনাদের জন্য তুলে আনবো। আজকে এই অনুষ্ঠানে রূপলি রেখা দুটো। প্রথমটা সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা রিপোর্ট যা বলছে 22শে মে 97% করোনা মুক্ত হয়ে যাবে ভারত, 1 জুন 99% করোনা মুক্ত হয়ে যাবে এবং 26শে জুলাইয়ের মধ্যে ভারত পুরোপুরি 100% করোনা মুক্ত হবে। কিন্তু এই রিপোর্ট কতটা বিশ্বাসযোগ্য, অনেক বিশেষজ্ঞের কিন্তু গভীর সংশয় আছে। আমি দ্রুত রিপোর্টটা দেখাবো, তারপর ডক্টর দীপ্তেন্দ্র সরকার তার সঙ্গে কথা বলবো। দেখুন, করোনার দাপটে থমকে গিয়েছে বিশ্ব, স্তব্ধ জনজীবন। ভারতেও হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 28,380, মৃত্যু হয়েছে 886 জনের। শেষ 24 ঘন্টায় 60 জনের মৃত্যু হয়েছে, যা দেশ জুড়ে একদিনে মৃত্যু নিরিখে সর্বোচ্চ। এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 6,362 জন। মুখ্য সচিবের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীন 504 জন, মৃত্যু হয়েছে 20 জনের। এখনো পর্যন্ত রাজ্যে সংক্রমণ মুক্ত 109 জন। এই প্রেক্ষাপটে আশার আলো দেখালো সিঙ্গাপুরে ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন। সম্পূর্ণ গাণিতিক মডেলের উপর ভিত্তি করে একটি গবেষণাপত্র তারা দাবি করেছে 22শে মে 97% করোনা মুক্ত হয়ে যাবে ভারত, 1 জুন 99% করোনা মুক্ত হবে ভারত। গবেষণায় দাবি করা হয়েছে 26শে জুলাইয়ে পৌঁছে ভারত পুরোপুরি করোনা মুক্ত হবে। এসইউটিডি ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব সাসেপ্টেবল অর্থাৎ ধারণে সমর্থ, ইনফেক্টেড অর্থাৎ সংক্রমিত এবং রিকভার্ড অর্থাৎ সুস্থ। এই এসআইআর মডেলের ভিত্তিতে ভারত সহ বিশ্বের 131টি দেশে গবেষণা চালায়। এক্ষেত্রে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়েছে। আর এই গাণিতিক মডেলের উপর ভিত্তি করে গবেষণাপত্রে দাবি করা হয়েছে ভারত সহ বিশ্বের 28টি দেশে লকডাউন বজায় থাকলে 27শে আগস্টের মধ্যে আমেরিকায় 100% সংক্রমণ মুক্তি ঘটবে, ইতালি পুরোপুরি সংক্রমণ মুক্ত হবে 25শে আগস্ট, স্পেন 7ই আগস্ট 100% সংক্রমণ মুক্ত হবে, ব্রিটেন 14ই আগস্ট পুরোপুরি সংক্রমণ মুক্ত হবে। তবে লকডাউন ওঠার পর কি পরিস্থিতি তৈরি হবে, সংক্রমণ ছড়ানোর হার লকডাউন ওঠার পর কিভাবে বাড়বে না কমবে, তা কিন্তু এই গবেষণার অঙ্গ নয়। এবং এই গবেষণায় যা দাবি করা হচ্ছে তা শুধুমাত্রই পরিসংখ্যান এবং গাণিতিক ভিত্তির উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন মহামারীর মতো বিষয়ে যে কোনো ম্যাথমেটিক্যাল মডেল তৈরি হয় ধারণা এবং তথ্যের উপর ভিত্তি করে। এটা যেমন বৈজ্ঞানিকভাবে সত্য, স্বীকৃত বিজ্ঞান, পাশাপাশি নির্দিষ্ট দিনকে ধ্রুব সত্য বলে মনে করার কোনো কারণ নেই। ম্যাথমেটিক্যাল মডেল বহু বছর ধরে বহু ডিজিজ ডায়নামিক্স
এপিডেমিক স্টাডিতে ব্যবহার হচ্ছে। খুব অপটিমিস্টিকও নই, আবার খুব পেসিমিস্টিকও নই এই মুহূর্তে। মানে একটা তো আশা যোগাচ্ছে যে ঠিক আছে, যদি কেউ বলে যে 31 মে থেকে ইনফেকশন আর থাকবে না কোনো কান্ট্রির, তার মানে 31 মের পরের দিন থেকেই আবার নর্মাল সব কিছু হয়ে যাবে বা সব কিছু অ্যাবসলিউটলি ফাইন, এরকম ভাবার কোনো কারণ নেই। এটা হলো SEIR মডেল। এটা একটা গাণিতিক মডেল। কতজন তোমার সাসেপ্টেবল, কতজন তোমার এক্সপোজড, কতজন ইনফেক্টেড হয়েছে আর কতজন রিকভারি হয়েছে, কোনো একটা নির্দিষ্ট সময়ে তার একটা হিসেব নিকেশ নেওয়া হয়। তুমি যে ডেটা দিলে সেই ডেটা কতটা স্বচ্ছভাবে আমাকে দিলে, আমরা কতটা টেস্ট করে উঠতে পারলাম, এগুলোর উপরে অঙ্কের অনেক হিসেব নিকেশ ফারাক দিনবদল হতে পারে, কিন্তু কোনোটা একেবারে ফেলে দেওয়া যাবে না। বিশ্বজুড়ে মানুষ করোনার হাত থেকে মুক্তি চাইছে, কবে মিলবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর দীপ্তেন্দ্র সরকারের কাছে যাব। ডক্টর সরকার, আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে প্যান্ডেমিকের ক্ষেত্রে এই ম্যাথমেটিক্যাল মডেল বা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন এটা কতটা অ্যাকিউরেসির সঙ্গে মেলানো যায়? প্রথম প্রশ্ন। সেই প্রশ্নের সঙ্গে যুক্ত আমার দ্বিতীয় প্রশ্ন, যে আমরা যখন বলছি যে 97% নিয়ন্ত্রণে চলে আসবে 22 মের মধ্যে, সেখানে আমি কি ধরে নিচ্ছি যে 22 মে অবধি লকডাউন চলবে, বা লকডাউন 3 তারিখে খুলে যাওয়ার পর সিচুয়েশনটা কি পুরো পাল্টে যেতে পারে, এই হিসেবপত্র একেবারে গোলমাল হয়ে যেতে পারে? আমি লকডাউনের ক্ষেত্রে কোনটাকে কনস্ট্যান্ট ধরেছি, বা কিভাবে এই সমাধানে আমি পৌঁছচ্ছি, সেটা লকডাউন ধরে না লকডাউনকে সম্পূর্ণ বিযুক্ত রেখে? ডক্টর সরকার। হ্যাঁ, এটা প্রথমে বলি হচ্ছে এই সময় তো অনেক প্যান্ডেমিক মডেলের জন্য অনেকে অনেক গাণিতিক সব থিওরি অ্যাপ্লাই করে বের করার চেষ্টা করছে, এটাও সেরকম একটা প্রচেষ্টা। এটা থেকে কিন্তু এক ঝলকে বলা সম্ভব নয় যে 22 তারিখেই এটা বেরোবে। কেন বলছি, এবার তত্ত্বটা কাজে লাগালে বোঝা যাবে। যে প্রথম কথা হচ্ছে, আমি একটা দুদিন আগেকার তথ্য দেখলাম, তাই তথ্যতে বলছে যে এই মুহূর্তে ভারতবর্ষে 170টা রেড জোন আছে। এই রেড জোনগুলোকে 736-এর মধ্যে, এই রেড জোনগুলোকে সবাইকে গ্রিন হতে হবে। তাহলে 170টাকে 28 দিন একটাও না কেস দেখাতে হবে, তবে সেটা গ্রিনে কনভার্সন হবে। তো আজকে যদি আমরা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে দাঁড়িয়ে থাকি, কাল থেকে 28 দিন হলে 22 মে ক্রস করে যাচ্ছে। সুতরাং 22 মের মধ্যে ভারতবর্ষে নির্মূল হবে এরকম কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই ফেজটা হচ্ছে, আজকে যদি আমি কেস দেখাই 10টা, 14 দিনে যদি কোনো সেই জোনে কেস না হয় তাহলে সেটা হবে অরেঞ্জ, সেটা আরো 14 দিন যদি কোনো কেস না হয় তবে গ্রিন। তাহলে 170টা যদি হটস্পট বা রেড জোন থাকে, মিনিমাম 28 দিন লাগবে এই 170টাকে গ্রিনে যেতে। সেটা সহজ যে আমরা যদি এরিথমেটিক করি, তাহলে ওটা 22 তারিখের মধ্যে কোনোভাবেই ওটা 97% গ্রিন জোনে কনভার্সন সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বক্তব্যটা, যে স্টাডিটা করা হয়েছে, এটা খুব একটা জেনেরিক স্টাডি। জেনেরিক স্টাডি মানে যখন এটাকে আপনি অ্যাপ্লাই করছেন ভারতবর্ষের মতো দেশে, যেখানে অলরেডি গোয়া বা মণিপুর গ্রিন হয়ে গেছে, সেখানে গোয়ার থেকে একটু দূরত্বে মুম্বাইয়ে এপিসেন্টার তৈরি হয়েছে, তাহলে আমি কিভাবে একসাথে এইটা পুরো অ্যাক্রস দ্য রোড কাশ্মীর টু কন্যাকুমারী এটাকে অ্যাপ্লাই করতে পারি? এটা অ্যাপ্লাই করা সম্ভব নয়। সুতরাং জেনেরিক ওয়েতে অ্যাপ্লাই করতে গেলে সমস্যার সৃষ্টি হবে। এবার মডেলটা কি আপনারা দেখুন, কন্টিনিউয়াস, কিন্তু কেউ বলছে উঠবে, কেউ বলছে উঠবে না, দুটোই সত্য। যেসব জোনগুলো কন্টেনমেন্ট জোন বা রেড জোনে উঠছে, তারা কিন্তু ঠিক যেরকম লকডাউনের শুরুতে ছিল তার চেয়েও কঠিন লকডাউনে যাবে। আর যেই সব দেশগুলো বা যেসব রাজ্যগুলো গ্রিন হয়ে গেছে, তারা লিবার্টি পাবে, কিন্তু সেই লিবার্টিটাও একটা ক্ষেত্রের মধ্যে। গোয়ার লোক কিন্তু মুম্বাই যেতে পারবে না, বা মুম্বাইয়ের লোক গোয়ায় যেতে পারবে না। সুতরাং কিছু কিছু জায়গায় যে লকডাউন ওঠার কথা বলা হচ্ছে, সেগুলো গ্রিন জোনের কথা বলা হচ্ছে, সেই জায়গাকার মাইক্রো ইকোনমিকে বাঁচানোর কথা বলা হচ্ছে। এর সাথে বুঝতে হবে, যতক্ষণ না পুরো গ্রিন হচ্ছে, ভারতবর্ষ তো ইন্টারলিঙ্ক, সচল হওয়া সম্ভব নয়। কলকাতা যদি রেড জোনে থেকে যায়, তাহলে কলকাতায় কোনো ফ্লাইটই নামতে পারবে না, তাহলে আর কোথায় আপনি গ্রিন করলেন সেটার তো কোনো অর্থ হয় না। সুতরাং যত শীঘ্র সম্ভব কলকাতাকে আমাদের গ্রিনে নিয়ে যেতে হবে, তবেই মাত্র পশ্চিমবঙ্গ কিন্তু অ্যাকচুয়ালি
প্র্যাকটিক্যালি খুলবে, থিওরিটিক্যালি খুলবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সরকার। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে প্রথম আশার আলোটা দেখালাম সেটা বিশেষ দাঁড়ালো না। যাই হোক, পরের দ্বিতীয় যে আশার আলোটা আছে সেটা নিয়ে কিন্তু কোনো জল্পনা, কোনো গবেষণার তত্ত্ব এর ওপর নির্ভরশীল নয়। তার কারণ আপনারা জানেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অলরেডি হিউম্যান ট্রায়াল শুরু করে দিয়েছেন এই করোনার ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে, এবং সেখানে একজন উজ্জ্বল বঙ্গ সন্তান গোটা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। দক্ষিণ কলকাতার বাসিন্দা চন্দ্রাবলী দত্ত। আমরা সবাই তার জন্য গর্বিত, এই টিমের সদস্য। দেখুন, চ্যাডক্স 1 নোভেল করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে মানব সভ্যতাকে বাঁচাতে গোটা বিশ্ব এখন তাকিয়ে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের তৈরি করা এই ভ্যাকসিনের ওপরই। অ্যান্টিভাইরাল ভেক্টর প্রকৃতির এই ভ্যাকসিনের গবেষণাতে এবার বঙ্গযোগ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষক দলের সঙ্গে কাজ করছেন বাংলার মেয়ে তথা দক্ষিণ কলকাতার টালিগঞ্জের গল্ফ গার্ডেনের বাসিন্দা 34 বছরের চন্দ্রাবলী দত্ত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষক দলের কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজার হিসেবে কাজ করছেন চন্দ্রাবলী। 25 জন সদস্যের মধ্যে অন্যতম এই বাঙালি কন্যা। সুদূর লন্ডনে বসে চন্দ্রাবলী এবিপি আনন্দকে জানালেন করোনা মোকাবিলায় এই গবেষণা নিয়ে অত্যন্ত আশাবাদী তারা। প্রফেসর সেরা গিলবার্ট যিনি ইনভেন্ট করেছেন ভ্যাকসিনটা, উনি 80% কনফিডেন্ট যে এটা কাজ করবে। ভ্যাকসিন যদি আসে, ট্রায়াল যদি পাস করে, সেপ্টেম্বর অক্টোবর মাসে সেটা প্রডিউস হবে, হয়ে সেটা ফার্স্ট অক্টোবরকে ইউকে তে আসবে, কারণ ইউকে ইনভেনশন, তারপরে অল ওভার দ্য ওয়ার্ল্ড। কলকাতার গোখেল মেমোরিয়াল স্কুলে পড়াশোনা চন্দ্রাবলীর, তারপর হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিটেক করেন তিনি। 2009 সালে উচ্চশিক্ষার জন্য যান ইংল্যান্ডে। সেখানে লিডস বিশ্ববিদ্যালয় থেকে বায়োসায়েন্সে এমএসসি করেন চন্দ্রাবলী। চলতি বছরের জানুয়ারি মাসেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দেন এই বঙ্গতনয়া। ততদিনে চীনের উহান থেকে ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে মারণ নোভেল করোনা ভাইরাস। এরপর করোনা রুখতে ভ্যাকসিন তৈরির গবেষণা শুরু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষক দলটি। মার্চ মাসে সেই দলে যোগ দেন চন্দ্রাবলী। তারপর থেকে নাওয়া খাওয়া ভুলে একযোগে চলছে কাজ। আমাদের সব স্টাফ বেসিক্যালি নিজের লাইফ ঝুঁকি নিয়ে ফ্রন্টলাইনার হিসেবে, কি ওয়ার্কার হিসেবে রোজ অফিস যাচ্ছে। আর আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, কারণ আমার ইমিউনিটি লো, সেই জন্য আমি ওয়ার্ক ফ্রম হোম করছি। আমাকে আমার স্টাফরা ভীষণ হেল্প করছে, সব ডকুমেন্ট স্ক্যান করে পাঠাচ্ছে, আমি বাড়িতে বসে চেক করছি সেগুলোকে। তো সবাই একটা বিশাল টিম এফোর্ট, সবাই মানে হিউম্যানিটির ক্ষেত্রে সবাই নিজের লাইফ রিস্ক নিয়ে কাজে যাচ্ছে, যেরকম ডাক্তার আর নার্সেস যাচ্ছে। মেয়ে যখন ইংল্যান্ডে বসে মানবতাকে বাঁচাতে লড়ে যাচ্ছে, তখন হাজার হাজার কিলোমিটার দূরে কলকাতায় বসে মেয়ের সাফল্য কামনা করছেন চন্দ্রাবলীর বাবা মা। খুব আশাবাদী যে ওরা এটা সাকসেসফুল হবে, এবং ওরা অ্যানিম্যালসের উপর টেস্ট করেছে, সেখানে সাকসেস। এখন ওরা ডিফারেন্ট এজ গ্রুপের উপর বলছে। আমার মেয়ে তো বলছে, বাবা উই আর ভেরি মাচ হোপফুল যে আমরা বার করতে পারবো। এখনও পুরোপুরি নেই, 80% স্টেজ পর্যায়ে চলছে। টেস্টের পরে আবার মানে ইঞ্জেকশনটা, ভ্যাকসিনটা পুট করার পর ওদের আবার ব্লাডের ইমিউনিটি টেস্ট হবে। ব্লাডের ইমিউনিটি টেস্ট যদি বেড়ে যায় তাহলে বাজারে রিলিজ করবে। ওকে বলছি, হ্যাঁ তোমরা করো কাজটা, যাতে এগিয়ে যেতে পারো, আরো সাকসেসফুল হোক তোমাদের কাজ, তাহলে লোক বাঁচবে। এত মৃত্যু তো আমরা দেখিনি জীবনে কোনোদিনও, শুনিও নি। সূত্রের খবর, গত বৃহস্পতিবার 2 ব্যক্তির ওপরে প্রয়োগ করা হয়েছে এই ভ্যাকসিন। যদি এর রিপোর্ট সঠিক হয়, সেক্ষেত্রে আরও 500 জনের ওপরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। ভ্যাকসিন গ্রুপের প্রধান সারা গিলবার্ট জানিয়েছেন, তারা 80% নিশ্চিত সাফল্য আসবেই। আর সেই কারণেই এই ভ্যাকসিনের 10 লক্ষ ডোজের উৎপাদনও শুরু হয়ে গিয়েছে 7টি জায়গায়, যার অন্যতম একটি জায়গা হচ্ছে ভারত। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। আমরা ঘরবন্দি, কিন্তু বেঁচে থাকার যে আশা, ঘুরে দাঁড়ানোর যে আশা, সেটা কি ঘরবন্দি থাকতে পারে না। আর সুরে একই সঙ্গে সেই আশাটাকে আঁকড়ে ধরেছেন এপার বাংলার শিল্পীরা, ওপার বাংলার শিল্পীরা। শ্রীপ্রীতমের উদ্যোগে কুমার শানু থেকে অভিজিৎ, ঋতুপর্ণা থেকে শ্রাবন্তী, অঙ্কুশ থেকে ওম, সোহম থেকে সম্বরণ বন্দ্যোপাধ্যায়, আর অবশ্যই বাপি লাহিড়ী তো আছেনই। আজকে করোনায় ভয় করোনার নিবেদন এই মিউজিক ভিডিও, যেটা তৈরি হয়েছে 2 বাংলা থেকে। দেখুন।
করোনার কাছে হারবো না, জিতবো আমরা, হার মানবো।